গুরুত্বপূর্ণ। তো অধ্যায়ের আমরা প্রত্যেকটা টাইপ সুন্দর মতো কনসেপ্ট আলোচনা করার পরে প্রশ্নগুলো সলভ করবো। তো আমরা ক্লাসে শুরু করি। প্রথমে আমাদের যে টপিকটা দেওয়া আছে সেটা হচ্ছে বিভিন্ন স্কেলে তাপমাত্রার মধ্যে রূপান্তর, বিভিন্ন স্কেলে তাপমাত্রা রূপান্তর। তো এই তাপমাত্রা রূপান্তর বলতে এখানে আমরা যে আমাদের থার্মোমিটার গুলো আছে, বিভিন্ন ধরনের থার্মোমিটার, আমরা কয় ধরনের থার্মোমিটার দেখি? সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এই তিনটা নিয়ে আমরা টোটাল কাজ করবো, ঠিক আছে? তো এই থার্মোমিটার গুলা কোন সূত্রের সাহায্যে তৈরি করা হচ্ছে? তোমার তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্র, এই সূত্রের সাহায্যে, শূন্যতম সূত্র, ঠিক আছে, শূন্যতম সূত্রের আলোকে থার্মোমিটার তৈরি করা হয়। এটা থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক সময়, যে থার্মোমিটার তৈরি হয় কোন সূত্রের আলোকে? শূন্যতম সূত্র, ঠিক আছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তো তাপগতিবিদ্যার টোটাল তিনটা সূত্র আছে, শূন্যতম সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। আচ্ছা, তো বিভিন্ন স্কেলের তাপমাত্রার মধ্যে রূপান্তর। তো যে কোনো তোমার থার্মোমিটার, যে কোনো থার্মোমিটার দুইটা পার্ট, তোমাকে অবশ্যই তিনটা জিনিস আমাদের লক্ষ্য থাকে, ঠিক আছে, তিনটা জিনিস, টোটাল তিনটা জিনিস থাকে। তো একটা কি? সর্বনিম্ন যে তাপমাত্রা, সর্বনিম্ন যে স্থিরাঙ্ক, সেটাকে আমরা থিটা আইস দ্বারা প্রকাশ করি, মানে বরফ বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। মানে প্রত্যেকটা থার্মোমিটারে এই জিনিসটা থাকে, নিম্ন স্থিরাঙ্ক এবং হচ্ছে তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ককে আমরা থিটা স্টিম দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। এটা হচ্ছে ফিক্সড, দুইটা মান ফিক্সড। এবার কি আরো একটা তাপমাত্রা দেখা দিবে, সেটা মনে করো আমরা থিটা পাইলাম, যে এবার থার্মোমিটারটা কোন একটা বস্তুতে আমরা নিয়ে গেলাম তাপীয় অবস্থায়, সেখানে তাপমাত্রা দিতে হলো থিটা। তো এই যে আমাদের যে থার্মোমিটারটা, এটার একটা সম্পর্ক আছে, এই যে থিটা, থিটা আইস এবং থিটা স্টিম, প্রত্যেকটা থার্মোমিটারের জন্য একটা সম্পর্ক রয়েছে। সেটা হচ্ছে তোমার যে তাপমাত্রা দেখাবে থিটা মাইনাস থিটা আইস, থিটা মাইনাস থিটা আইস, মানে থিটা যে তাপমাত্রা দেখাবে ওই তাপমাত্রা এবং নিম্ন স্থিরাঙ্কর বিয়োগফল ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। তো এই যে মানটা, এই মানটা সবসময় কি থাকবে? ধ্রুবক থাকবে। এই মানটা কি থাকবে? ধ্রুবক থাকবে, ঠিক আছে, মানটা কি থাকবে? ধ্রুবক থাকবে। ধ্রুবক মানে কি? দেখো আমরা যখন বয়লের সূত্র, তাদের সূত্র সমান দেখছিলাম যে পিভি ইকুয়াল টু কি? কে, মানে ধ্রুবক। তো এটা সমান আমরা কি লিখছিলাম? পি1 ভি1 ইকুয়াল টু কি? পি2 ভি2। তো প্রথম ক্ষেত্রে যে অনুপাত, দ্বিতীয় ক্ষেত্রে কি সেই অনুপাতটাই থাকবে। তো এখানে প্রত্যেকটা থার্মোমিটারের জন্য এই যে কনসেপ্টটা বা এই যে অনুপাতটা, এই অনুপাতটা কি থাকবে? সেম থাকবে। অনুপাতটা কি থাকবে? সেম থাকবে। তো এটা হচ্ছে আমরা কোনো নির্দিষ্ট থার্মোমিটার বলে নেই, যে কোনো একটা থার্মোমিটার। তো এখান থেকে যদি আমরা হচ্ছে আমাদের যে তোমার হচ্ছে কি বলে ফারেনহাইট, সেলসিয়াস এবং কেলভিন, এইগুলা যদি আমরা কল্পনা করি, তো দেখো আমাদের যে, আমরা এখান থেকে একটু তোমাদের বিস্তারিত বুঝাই দিই, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে ওই জিনিসগুলো, ঠিক আছে। দেখো, তো আমাদের তিনটা, যদি আমরা দুইটা থার্মোমিটার ধরি, কল্পনা করি, আমাদের তিনটা থার্মোমিটার আছে, ঠিক আছে, তিনটা থার্মোমিটার আছে আমরা ধরে নিলাম। তো এটা হচ্ছে সেলসিয়াস, এটা তোমার ফারেনহাইট এবং এটা হচ্ছে কেলভিন। তো সেলসিয়াস স্কেলে যে নিম্ন স্থিরাঙ্ক সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এটা কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এবং ফারেনহাইটে তোমার কত? 32 ডিগ্রি ফারেনহাইট, এবং কত এখানে? 212 ফারেনহাইট, ঠিক আছে। আবার এখানে তোমার হচ্ছে কেলভিন স্কেল হচ্ছে 100 কেলভিন, এই তোমার হচ্ছে 273 থেকে শুরু, কত? সর্বনিম্ন হচ্ছে 273 থেকে শুরু হবে, যেটা হচ্ছে বরফ বিন্দু বা নিম্ন স্থিরাঙ্ক। ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373, ঠিক আছে। তো এবার হচ্ছে বিষয়, যদি আমরা এটা অনুপাত করি তাহলে কি হবে? যদি এটার তাপমাত্রা মনে করো থিটা, এটার তাপমাত্রা হলো, এটাকে আমরা যদি সেলসিয়াস স্কেলে যে তাপমাত্রা, সেটাকে আমরা যদি সি দ্বারা প্রকাশ করি, সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম, ফারেনহাইটের যদি এফ দ্বারা, এবং ক্যালভিনেটটাকে কে দ্বারা প্রকাশ করলাম, তাহলে অনুপাতটা কি হবে? সেলসিয়াসের জন্য কি তাপমাত্রা? সি মাইনাস 0 ডিভাইড বাই 100 - 0, তাই না? থিটা মাইনাস থিটা আইস, থিটা স্টিম মাইনাস থিটা, এইটা অনুপাত। এবং এটার জন্য কি হবে? এফ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইড বাই কি হবে বলতো? ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। আর এখানে কি বলতো? কে তাপমাত্রা মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273 ডিভাইড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। তো এগুলো আমরা কি করব? অনুপাত গুলা প্রত্যেকটা জন্য ধ্রুবক। ধ্রুবক মানে কি? এই স্কেলের জন্য যেই মান পাবো, এই স্কেলের জন্য সেই মান পাবো, এই স্কেলের জন্য সেই মানটাই পাবো। তাহলে এটা কি হবে? ইকুয়াল, এটা ইকুয়াল, ঠিক আছে। অর্থাৎ একটা থার্মোমিটার তুমি নিয়ে গেলা, যে কোনো একটা বস্তু, ঠিক আছে, সেম বস্তু, এ একটা বস্তু, এই বস্তু তুমি সংযোগ করলা, তাপমাত্রা পেলা সি। এবার সেম এ বস্তুটাই তুমি ফারেনহাইটে মাপলা, সেটা পেলা এফ তাপমাত্রা। এবং এই সেম বস্তুটাই তুমি কি ক্যালভিনে মাপলা, সেখানে তুমি পেলা হচ্ছে কে তাপমাত্রা, ঠিক আছে। তো বস্তুটা যদি সেম হয়, তাহলে এদের যে তোমার যে তাপমাত্রার যে বিভিন্ন স্কেলের অনুপাত, সেটা কি থাকবে? ধ্রুবক থাকবে, ঠিক আছে, সেটা কি হবে? ধ্রুবক।
এফ মাইনাস 32। তো এদের অনুপাত থেকে আমাদের কিন্তু প্রশ্ন তোমার আসে, এই অনুপাত থেকে আমরা এই কনসেপ্ট থেকে বিভিন্ন স্কেলের যে রূপান্তর, সেটা থেকে বের করতে পারবো। ঠিক আছে, যদি সেলসিয়াসে ফারেনহাইটের তাপমাত্রা বলতে তাহলে এটা। এবং দেখো এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় কি ডেল সি। ডেল সি মানে কি সেলসিয়াস স্কেলে পরিবর্তন, এফ মাইনাস 32 এটাকে বলে ডেল এফ, এটাকে বলে ডেল কে। তার মানে ডেল সি মানে কি সেলসিয়াস স্কেলে কতটুকু পরিবর্তন হলো ডিভাইড বাই 100 ইকুয়াল এখানে কতটুকু পরিবর্তন হলো ডেল এফ ডিভাইড বাই তোমার হচ্ছে কত 180, এবং এখানে কতটুকু ডেল কে কেলভিন স্কেলে কতটুকু পরিবর্তন হয়েছে, এখানে তোমার হচ্ছে কত 100। তাহলে সবগুলা যদি তুমি কি করো ভাগ করে দাও, 20 দিয়ে ভাগ করে দাও, তাহলে মানে তুমি এখানে आंसर পাবে হচ্ছে ডেল সি ডিভাইড বাই 5 ইকুয়াল ডেল এফ ডিভাইড বাই 9 ইকুয়াল কত বলতো কে মাইনাস 273 ডিভাইড বাই হচ্ছে আমাদের কত বলতো 5। তো এখান থেকে আমাদের যে বিভিন্ন স্কেলের সম্পর্ক, এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমার দেওয়া আসবে। ঠিক আছে, आंसर মানে প্রশ্ন ঘুরে ফেরাই দিবে, তোমাকে ফারেনহাইটে দেওয়া থাকবে, বলবে যে সেলসিয়াসে বের করো। তো দেখো যদি সেলসিয়াস থেকে তোমাকে বলে ফারেনহাইটে কনভার্ট করতে, তাহলে আমরা কি লিখবো সি মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0 ইকুয়াল কত ফারেনহাইটের সম্পর্ক কি এফ মাইনাস 32 ডিভাইড বাই 180, তাই না? এই দুইটা সম্পর্ক থেকে মান বের করবো। তো আলটিমেটলি আমরা পাই হচ্ছে সি বাই 5 ইকুয়াল হচ্ছে তোমার এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। এই দুইটা সম্পর্ক থেকে তুমি সেলসিয়াস এবং ফারেনহাইটের সম্পর্ক স্থাপন করতে পারবা। তোমাকে ফারেনহাইট দেওয়া থাকে, বলবে যে সেলসিয়াসের তাপমাত্রা কত, দেন এই সম্পর্ক থেকে পাবা। যেমন সেলসিয়াস ইকুয়াল কি হবে বলতো 5 ইন্টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। ঠিক আছে, এইভাবে আমরা সেলসিয়াস বের করবো। আবার তোমাকে যদি এফ ফারেনহাইটে বের করতে বলে তাহলে কি হবে বলতো 9c 9c ডিভাইড বাই 5 প্লাস 32। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের স্কেলের যে রূপান্তরগুলো এগুলো শিখতে হবে। এবং তোমার যে সেলসিয়াস এবং ক্যালভিনের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে তোমার ক্যালভিনে যদি প্রকাশ করতে বলে সেক্ষেত্রে 273 যোগ হচ্ছে সেলসিয়াস, 273 যোগ সেলসিয়াস, এই জিনিসটা মনে রাখতে হবে, আমাদের অনেক সময় লাগবে। ঠিক আছে, তো সেলসিয়াসে তাপমাত্রা দেওয়া থাকলে ক্যালভিনে প্রকাশ করার জন্য 273 যোগ করতে হবে, এবং সেলসিয়াসে বের করতে বললে ক্যালভিন থেকে সেলসিয়াসে বের করতে বললে তোমার কি করতে হবে ক্যালভিন থেকে 273 বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো এই রূপান্তর গুলো আমাদের লাগবে। তো এখানে এই জিনিসটা বিস্তারিত দেওয়া আছে, তো আমি যে কথা বললাম এখানে সেই জিনিসগুলো দেওয়া আছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদের দেখো সেলসিয়াস এবং ফারেনহাইট এই দুইটা স্কেলে সেম তাপমাত্রা কখন দেবে, যখন মাইনাস দেখো মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস এবং মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট এই দুইটা তাপমাত্রা কি সেম, এই দুইটা তাপমাত্রা কি সেম, একই পার্ট দিবে। কি করবে একই পার্ট দিবে। তার মানে তুমি যদি 40 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা বস্তুতে নিয়ে যাও, সেলসিয়াসে ধরো, সেলসিয়াস স্কেলটা ধরো, তাহলে দেখবে 40 আসছে, ফারেনহাইট স্কেলেও সেটা কি 40 আসছে। তাহলে সেলসিয়াস এবং ফারেনহাইটে কোন তাপমাত্রা সেম দিবে, সেটা হচ্ছে 40 মাইনাস 40, প্রশ্ন আসে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আবার এখান থেকে ফারেনহাইট এবং ক্যালভিনের মধ্যে দুইটা একই তাপমাত্রা কখন দিবে, একই পার্ট কখন দিবে, 574.25 ডিগ্রি ফারেনহাইট এবং 574.25 ক্যালভিন, দুইটা কি সেম পার্ট দিবে। ঠিক আছে, কিন্তু কোন তাপমাত্রাতে সেলসিয়াস ও ক্যালভিন একই পার্ট দিবে না। কারণ কি বলতো, কারণ সেলসিয়াস বা ক্যালভিন এটার সমান আমরা দেখছি 273 যোগ করতে, 273 ব্যালেন্স করা যাবে না। এবার ত্রুটিপূর্ণ, ভাই ত্রুটিপূর্ণ হোক আর যেই থার্মোমিটার হোক, আমার যদি বরফ বিন্দু দেওয়া থাকে, বাষ্প বিন্দু দেওয়া থাকে আর অজানা তাপমাত্রা দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে বের করবো, এটা থিটা, এটা থিটা আইস, এটা হচ্ছে থিটা স্টিম। তো থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস আইস, এই অনুপাতটাই লাগবে। সেটা ত্রুটিপূর্ণ হোক, ভালো হোক, খারাপ হোক, যাই হোক, এই মানটা কি ধ্রুবক থাকবে। নির্দিষ্ট তাপমাত্রা, যে তাপমাত্রা বের করতে হবে থিটা, নিম্ন স্থিরাঙ্ক থিটা আইস বা বরফ বিন্দু, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্প বিন্দু, মনে রাখবা বাষ্প বিন্দু মানে কি স্টিম পয়েন্ট। ঠিক আছে, মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বা আইস বিন্দু, থিটা আইস বিন্দু। তো এই জিনিসগুলো আমাদের জানতে হবে। তো তখন তোমাকে দুইটা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন বলবে যে সেলসিয়াস স্কেলে যে পার্ট দেয় ত্রুটিপূর্ণ থার্মোমিটারে এত পার্ট দেয়, তাহলে আমাদের সেলসিয়াস এবং ত্রুটিপূর্ণ ওই দুইটা কম্বাইন করে আমরা মানগুলা বের করব। তো আমরা প্রশ্নগুলা এই টাইপের প্রশ্ন যখন পাবো একটা সলভ করে তোমাদের ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো চলো দেখি আমরা এই টাইপের কোন ধরনের প্রশ্নগুলো আসে। দেখো, প্রকৃতিতে তাপমাত্রা নামক তাপগতীয় চলরাশির পরিচয় পাওয়া যায় কোন সূত্রে? তো এখানে তাপগতীয় যে চলরাশি সেটা হচ্ছে সাম্যাবস্থা সূত্র। যদি এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু, দেখো এ আর বি যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, এ আর বি যদি তাপীয় সাম্যাবস্থা মানে এদের দুইজনের মধ্যে তাপমাত্রা সম্পর্ক সমান, আবার বি এর সাথে তুমি যদি সি যুক্ত করো তাহলে অবশ্যই কি হবে, দেখো এর সাথে বি তাপীয় সাম্যাবস্থায় এবং এর সাথে সি তাপীয় সাম্যাবস্থায়, তাহলে অবশ্যই এ বি সি কি বলতো তাপীয় সাম্যাবস্থায় আছে। তো এই নীতি ব্যবহার করে কিন্তু থার্মোমিটার তৈরি করা হয়েছিল, এবং এটা কোন সূত্র, অবশ্যই তাপগতিবিদ্যার যে 0তম সূত্র সেটা। তো আমরা কি দেখতে পাচ্ছি, তাপগতিবিদ্যার 0তম সূত্র থেকে আমরা তাপগতীয় যে চলরাশি বা তাপমাত্রা নামক যে জিনিসটা আছে এটার ধারণা পাই, বা এখান থেকে বলতে পারি এটা কি থার্মোমিটারও আবিষ্কার হয় এই সূত্রের সাহায্যে। থার্মোমিটার বা তাপমাত্রা পরিমাপক যন্ত্র। ঠিক আছে, থার্মোমিটার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ।
এবার 2 নাম্বারটা তোমাকে বলে দিছে এখানে একটি কক্ষে তাপমাত্রা দেখো 30°C, ফারেনহাইটে কত, তোমাকে সেলসিয়াসে দেওয়া আছে, ফারেনহাইটে কনভার্ট করতে হবে। তো আমরা এটা সূত্র কি জানি, C/5 ইকুয়াল F-32/9, তাই না? এই কন্ডিশন থেকে আমরা কি করবো, আমাদের ফারেনহাইটের মানটা বের করতে হবে, এফ এর মানটা বের করতে হবে। তার মানে দেখো আমরা এফ সমান কি লিখতে পারি, এফ সমান 9C/5, তারপর দেখো কি প্লাস 32, তাহলে ভ্যালুগুলো বসাই দিই, 9 গুণন 30 ডিভাইড বাই 5, তাহলে 5 দিয়ে কাটো, তাহলে 6, 6 নং 54 যোগ হচ্ছে 32, যোগ করে দিলে মান পেয়ে যাবো। তাহলে 54 যোগ 32, 54 যোগ 32 মানে কত, আমাদের 86 আসছে, ঠিক আছে? 86° ফারেনহাইট হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের এই নাম্বারটা রাইট অ্যান্সার, ঠিক আছে? তো এইভাবে আমরা কি বলতো, সেলসিয়াসে তোমাদের দেওয়া থাকবে, ফারেনহাইটে চেঞ্জ করতে বলবে। তো এটা দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 22-23 সেশনে আসা প্রশ্ন, তো রিসেন্ট প্রশ্ন 22-23 আসা প্রশ্ন। তো 23-24 হয়তো এরকম টাইপের প্রশ্ন আসে, তো 23-24 আমরা যখন আলাদাভাবে প্রশ্নগুলো দিব তখন তোমরা ওই প্রশ্নগুলো দেখতে পারবা, সমস্যা নেই। এরপর দেখো 3 নাম্বার প্রশ্নটা, তাপ প্রয়োগে তরল প্রসারিত হয়। তো আমরা জানি তাপ প্রয়োগে তরলটা কি হয়, প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়। তাহলে হালকা হয়ে উপরে ওঠা মানে কি, বাষ্পে রূপান্তর হয়, তাই না? কিছু কিন্তু উপরের শীতল ও ঘন উপাদানটি নিচে ডুবে যায়, এটি কি হিসাবে পরিচিত? তো এটাকে পরিচলন, এটা তোমার তাপমাত্রা পরিবহনের কয়েকটা পদ্ধতি আছে, পরিচলন, পরিবহন, বিকিরণ, ঠিক আছে? তো এই যে অংশটা এটাকে বলে পরিচলন, ঠিক আছে? যেখানে তোমার হচ্ছে মাধ্যমটা কি বলে, পরিবায়ু, বায়বীয় যে পদার্থগুলো থাকবে পরিবহনের সাহায্যে, এটা তোমার হচ্ছে পরিচালন। যে বিষয়টা দেখো, কনসেপ্টটা দেখো, উপরে শীতল বায়ু ও ঘন উপাদানটি নিচে ডুবে যায়। তো এই ধরনের যে কন্ডিশনটা সেটা হচ্ছে পরিচলনের সাথে সম্পর্কিত। বিকিরণ, পরিবহন, পরিবহন কি তাপের যে আদান প্রদান, একটা বস্তুকে একটা বস্তুর সাথে রেখে দিলে, এবার কি তাপের পরিবহন হচ্ছে না, এটা পরিবহন। বিকিরণ কি, তুমি তাপ উৎস এখানে রাখছো, আমি আসছি এখানে, তাহলে আমার সাথে কি ডিরেক্ট সংযোগ তো নাই, ডিরেক্ট সংযোগ আছে নাই, তাহলে সংযোগ না থাকলে আমি কি তাপ পাচ্ছি না, তাপ অনুভূত করতেছি। যে শীতকালে আমরা কি করি, যে সাজাল তাপাই না, আগুন ধরায় তাপ নেই, তাহলে আমরা কি আগুনের সামনে যাচ্ছি, আগুনের ভিতরে যাচ্ছি না, দূর থেকে তাপ নিচ্ছি, তো তাপটা কি করে, বিকিরণ করে, তো এটাকে বিকিরণ বলে। আর এই ধরনের ঘটনাকে পরিচলন বলে। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রায় অনুরূপ তাপমাত্রা কত, দেখো ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা মানে কত, 0 কেলভিন, এটা মনে রাখতে হবে। পরম তাপমাত্রা কত, 0 কেলভিন। তাহলে এই যে 0 কেলভিন তাপমাত্রা তোমাকে দেওয়া আছে, তো এটা থেকে তোমাকে ফারেনহাইটের কত তাপমাত্রা এটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে ক্যালভিন এবং ফারেনহাইটের তাপমাত্রার মধ্যে সম্পর্ক, K-273 ডিভাইড বাই 5 ইকুয়াল হচ্ছে F-32 ডিভাইড বাই 9। তো তোমাকে কে এর মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, কে এর মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, তার মানে এটা তোমাকে ক্যালকুলেশন করে বার করতে হবে। 9/5 গুণন, দেখো 200, কে এর মান কত, 0 না, তাহলে 0 - 273, মানটা অবশ্যই কি নেগেটিভ আসবে। তার সাথে কি বলতো, যোগ 32 ইকুয়াল কত, F, তার মানে F এর মানটা আমরা পাবো। তো -273, 5 দিয়ে তুমি এটাকে কাটবা অথবা 3 দিয়ে কাটাকাটি করে দেখবা যে একটা মান তোমার 491.4 আসে, তার সাথে 32 যোগ করলে -400। এই জিনিসটা তুমি মুখস্থ রাখবা, এটা কি রাখবা, মুখস্থ রাখবা, ঠিক আছে? তো পরম শূন্য তাপমাত্রা আমরা এটা তোমাকে একটু বলে দিই, 3টা মানই অবশ্যই মুখস্থ রাখবা, 3টা মান থেকে যে কোনো একটা প্রশ্ন আসবেই, একটা প্রশ্ন আসবেই। F ইকুয়াল টু কত দেওয়া আছে, আমরা -460° ফারেনহাইট ধরে নেবো, কাছাকাছি মান ধরে নেবো, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন আসে। পরম শূন্য তাপমাত্রাটা আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো পরম শূন্য তাপমাত্রা দেখো, নর্মালি পরম শূন্য তাপমাত্রা কত, 0 কেলভিন, কত, 0 কেলভিন, এটা কি ক্যালভিন স্কেলে। 2 নাম্বার আমাদের দেশে আছে সেলসিয়াস স্কেলে কত, 273 -273°C। যদি তোমাকে সেলসিয়াস স্কেলে বলে তাহলে পরম শূন্য তাপমাত্রা কত হয়, -273°C। এবং 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে আমাদের ফারেনহাইটে, তো ফারেনহাইটে হবে কত, 400 -460° ফারেনহাইট। তো এই পার্টটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা কিসে, এটা হচ্ছে ক্যালভিনে, এটা কিসে, এটা হচ্ছে সেলসিয়াসে, এবং এটা কিসে, এটা হচ্ছে ফারেনহাইট। 3টা মানে আমাদের দরকার হবে, প্রশ্ন দেখবা হুবহু চলে আসবে, থিওরি প্রশ্ন, ঠিক আছে? নিচের কোনটি পরম শূন্য তাপমাত্রা, তখন এই 3টার অপশনের মধ্যে যেটা থাকবে ওইটাই হবে অ্যান্সার। তো এবার আসো 5 নম্বরে, কত তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইটের অভিন্ন মানে একই হবে, একই। তাহলে এটা আমরা দেখছিলাম কি -40°, -40°C এবং -40° ফারেনহাইট, দুইটা কি সেম তাপমাত্রা প্রদর্শন করবে। এবার এক কাপ পানি তাপমাত্রা 100° থেকে 35°তে নামানো হলো, তার মানে তাপমাত্রা কমানো হয়েছে, ঠান্ডা করা হয়েছে। ফারেনহাইট স্কেলের পরিবর্তন কত, দেখো এই যে চেঞ্জটা 100 থেকে 35 আনছে, তাই না? তার মানে ডেলসি কত হবে, বলতো ডেলসি কত হবে, 100 থেকে 35 নামে আসছে।
তার মানে এটা আমাদের কত 65 ডিগ্রি। তো আমরা শর্ত দেখছিলাম যে পরিবর্তন দেওয়া থাকলে কি ডেল সি ডিভাইড বাই 5 ইকুয়াল ফাইনাইটের পরিবর্তন কি ডেল এফ ডিভাইড বাই 9। তো এখান থেকে তোমাকে ডেল এফ এর মানটা বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের ডেল এফ এটা সমান কি পাচ্ছি 9/5 গুণন আছে ডেল সি। তো দেখো 9/5 গুণন কত বলতো 65 দেওয়া আছে, তো আমরা জানি কি 5 13 65, ঠিক আছে না? 5 13 65, তার মানে এটা কত থাকে 13। এবার 9 দিয়ে গুণ করো, 3 9 27, 27 7 হাত থেকে 2, 9 কে 9 আর 1 11, 117 ডিগ্রি ফারেনহাইট। তার মানে এটার অ্যান্সার কত 117 ডিগ্রি ফারেনহাইট। তো এইভাবে আমাদের পরিবর্তন কথা, দেখো পরিবর্তন কথার উল্লেখ তাহলে কি ডেল এফ বের করতে হবে, ঠিক আছে? তাহলে এত থেকে এত আসে, তার মানে কি এখানে ডেল সি পাবো, দুইটা চেঞ্জ পাবো। তো যখন এই চেঞ্জের সম্পর্ক তখন আমরা কি এই সূত্র অ্যাপ্লাই করবো, ডেল সি ডিভাইড বাই এটা, ঠিক আছে? আচ্ছা, তো পরবর্তী টাইপে যাই আমরা। দেখো 7 নাম্বারটা পরম শূন্য তাপমাত্রায় মান ফারেনহাইট স্কেলে কত। দেখো সেম প্রশ্ন আসছে আবার আরিও 21 22-এ। তো এটা তো আমরা জানি, সেটা কত বলতো? আমরা জানি কত -460 ডিগ্রি ফারেনহাইটের কাছাকাছি মান, যেটা আমাদের অপশনেই দেওয়া নাই। তার মানে এটা কি মানটা কোনোটাই নয়, ঠিক আছে? 8 নম্বর দেখো কোন একটি ত্রুটিপূর্ণ, আচ্ছা যেই কোনো থার্মোমিটার হোক সমস্যা নেই, ত্রুটিপূর্ণ থার্মোমিটার বরফ বিন্দু দেওয়া আছে 5 ডিগ্রি সেলসিয়াস। বরফ বিন্দু মানে কি তোমাকে থিটা আইস দেওয়া আছে, ঠিক আছে? স্টিম বিন্দু দেওয়া আছে 99 ডিগ্রি সেলসিয়াস, থিটা স্টিম। দেখো তো এটা কি কি ধরনের স্কেল, এই যে একক দেখে বুঝবো সেলসিয়াস স্কেল। তাহলে নরমালি সেলসিয়াস স্কেল যেটা ভালো মানে সূক্ষ্ম তাপমাত্রা দেয়, যেটা ভালো থার্মোমিটার, সেটাতে কত বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস হয়। তো এখানে দেখা যাচ্ছে 5 ডিগ্রি, তার মানে এটা অবশ্যই নষ্ট একটা থার্মোমিটার। তো নষ্ট একটা থার্মোমিটারে তাপমাত্রা ঠিকভাবে দেখাচ্ছে না। আচ্ছা, তো যখন এই থার্মোমিটারে 52 ডিগ্রি প্রদর্শন করতেছে, মানে এই নষ্ট থার্মোমিটারে যখন থিটা তাপমাত্রা প্রদর্শন করছে, তখন ফারেনহাইট স্কেলে কত তাপমাত্রা, তখন ফারেনহাইট যে স্কেলটা আছে সেটাতে আসলে কত তাপমাত্রা দিবে ভালো ফারেনহাইট, ঠিক আছে? তাহলে আমরা এই যে আমাদের এখানে যে মানগুলো পাচ্ছি, এই যে থার্মোমিটারটা, এই থার্মোমিটার এবং ফারেনহাইট থার্মোমিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করবো, ঠিক আছে? তাহলে আমাদের যে নষ্ট থার্মোমিটারটা দেওয়া আছে এটার মধ্যে সম্পর্ক স্থাপন করো। তো সম্পর্ক কি থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। এটা কি আমাদের নষ্ট থার্মোমিটারের ক্ষেত্রে। এবং ফারেনহাইটের মানটা কত এফ মাইনাস 32 ডিভাইড বাই, আচ্ছা নরমালি আমরা তো এখানে জানি যে মানটা কত আসবে, এটা কত আসবে, এখানে আসবে 9 আসবে, ঠিক আছে? এখানে আমাদের সেখানে যে 9 আসবে এটা তো এটা ঠিক না, কারণ আমাদের ওটা অনুপাত আলাদা ছিল, ঠিক আছে? 180, এখানে কত হবে 180, কারণ দেখো যে 212 মাইনাস কত 32, ঠিক আছে? তো এর মানটা আসবে। তো এখান থেকে তোমাকে এই এফ এর মানটা বের করতে হবে, এফ এর মানটা কত এটা বের করতে হবে, ঠিক আছে? যেখানে থিটা থিটা মাইনাস থিটা স্টেম সবগুলো দেওয়া আছে। তো আমরা ইজিলি মানগুলো বসাই দেব। থিটা কত তাপমাত্রা প্রদর্শন করছে এটা থিটা, তাহলে এটা কত 52 মাইনাস থিটা বড় বিন্দু কত 5, নিচে দেখো থিটা স্টিম বিন্দু কত 99 মাইনাস কত 5 ইকুয়াল এফ মাইনাস 32 ডিভাইড বাই 180। তো এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশনটা করতে হবে। দেখো 52 থেকে 5 বাদ দিলে দেখো 47, এখান থেকে আসে কত 94। তার মানে 47 আর 94 ভাগ করলে কত থাকে হাফ থাকে, কত থাকে হাফ থাকে। তার মানে এখানে হলো হাফ, উপরে 47 নিচে 94, কাটাকাটি করলে 1/2 আসে। আর এখানে এফ মাইনাস 32 ডিভাইড বাই 180। তো আমরা কি করতে পারি বলতো, এই যে উপরে 180 চলে গেল, তার মানে কি আবার 90 180 ভাগ 2 মানে 90, আর এখানে মাইনাস 32 যোগ হয়ে যাবে। তার মানে এখানে কত 112 হবে টোটাল। দেখো এই যে 180 এবার গুণ হয়ে যাবে, তাহলে 180 ভাগ 2 মানে 90, তার সাথে যোগ 32, তাহলে কত হলো আলটিমেটলি বললো 122 ডিগ্রি ফারেনহাইট, যেটা আমাদের অ্যান্সার 122 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে? তো এইভাবে এই প্রশ্নগুলো আমাদের অ্যান্সার আসবে। দেখো এটা কিন্তু এগ্রি গুচ্ছতে আসা 20 21 সেশনে আসা প্রশ্ন। হ্যাঁ, তো এইভাবে কিন্তু একটু ঘোরায় পেঁচায় প্রশ্ন দিবে, সুন্দর মতো উপাত্তগুলো দেখে মান বের করতে পারবা। পরবর্তী দেখো 9 নাম্বারটা, একটি রোদ থার্মোমিটার কি দেওয়া আছে, রোদ থার্মোমিটার, সমস্যা নেই। রোদ থার্মোমিটারে কি করে, রোদ থার্মোমিটারে তোমার তাপমাত্রা অনুযায়ী রোদ দেখায়। যেমন থিটা তাপমাত্রায় রোদ ইকুয়াল টু ওয়াট, ঠিক আছে? তারপর থিটা আইস তাপমাত্রায় বা বরফ বিন্দুতে রোদ কত এটা দেখাবে। তারপর তোমার স্টিম বিন্দুতে রোদ কত এটা দেখাবে। অর্থাৎ রোদ দিয়ে তাপমাত্রা হিসাব করা হবে, ঠিক আছে? এই তিনটা জিনিস তোমার দেওয়া থাকবে। তো এটা রোদ থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া আছে, এটা মানে থিটা আইসে রোদটা কত এটা দেওয়া আছে, আর থিটা আইস তোমার দেওয়া আছে। তো আমরা এটা ভ্যালুগুলো সব লিখি। থিটা আইস দেওয়া আছে কত 8 ওহম। তারপর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 সমান, 100 ডিগ্রি মানে কি স্টিম পয়েন্ট না, কত ওহম দেওয়া আছে 20 ওহম দেওয়া আছে, ঠিক আছে? থার্মোমিটারটিকে একটি চুল্লিতে স্থাপন করলে সেটা 32 ওহম রোদ দেখা দেয়, মানে আর থিটা দেওয়া আছে, কি দেওয়া আছে আর থিটা দেওয়া আছে 32 ওহম। তাহলে চুল্লির তাপমাত্রা কত, চুল্লির তাপমাত্রা বের করতে বলছে, রোদ না তাপমাত্রা,
তাহলে অবশ্যই একটা স্কেলের তাপমাত্রা বের করতে বলছে। আচ্ছা কোন স্কেলে বের করবো বলতো? আমাদের অপশনে সেলসিয়াসে দেওয়া আছে এবং এখানে কি সবগুলা সেলসিয়াস স্কেলে না, সেলসিয়াস অনুযায়ী তাপমাত্রা, তার মানে রোদ থার্মোমিটার এবং সেলসিয়াস স্কেলের থার্মোমিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক আছে, করে আমাদের থিটা মানটা বের করতে হবে। তো দেখো আমাদের সম্পর্কটা কি হবে, সূত্রটা কি হবে, আমরা জানি কি আর থিটা মাইনাস হচ্ছে আর থিটা আইস ডিভাইড বাই আর থিটা স্টিম মাইনাস আর থিটা আইস। এটা গেল কি রোদ থার্মোমিটার সম্পর্ক। ইকুয়াল কি হবে, এবার আমাদের লাগবে কি সেলসিয়াস স্কেলের সম্পর্ক, যেটা কি সি মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0। এখান থেকে সি যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা বের করতে হবে। বাকি এই মানগুলো তো দেওয়া আছে আমাদের, তো মানগুলো বসাই দিব। থিটা কত 32 মাইনাস থিটা আইস কত 8, স্টিম কত 20 মাইনাস 8 ইকুয়াল দেখো সি বাই 100। এখান থেকে 32 বাই 8 মানে কত, এখানে 32 থেকে 8 বাদ দিলে তোমার পাচ্ছ কত 24, আর এখান থেকে আর 12, তার মানে উপরে থাকলো 24 নিচে থাকলো 12, তাহলে কাটলে কত থাকে 2 থাকে, আর এখানে কত দেখো তো সি বাই 100, তাহলে 100 উপরে চলে যাবে কি 100 গুণন 2 মানে কত 200 না, তো সি করলে কত বলো তো 200 ডিগ্রি সেলসিয়াস। তো এইভাবে তোমার কিন্তু প্রশ্নগুলোর অ্যান্সার বের করতে হবে। ঠিক আছে, তো তোমাকে তাপমাত্রা অনুযায়ী রোদ দেওয়া থাকবে, বলবে যে চুলির তাপমাত্রা কত, তার মানে সি এর মান, বা এখানে দেখো যদি ফারেনহাইটে দেওয়া থাকতো না, বা অ্যান্সার গুলো সব ফারেনহাইটে দেওয়া আছে, অ্যান্সার গুলো সব ফারেনহাইটে দেওয়া আছে, তখন আমরা ফারেনহাইটের সম্পর্ক স্থাপন করতাম। কিন্তু এখানে ফারেনহাইটে দাও না, কি বলছে সেলসিয়াস স্কেলে এত, তাহলে সেলসিয়াস এবং রোদ থার্মোমিটারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। ঠিক আছে, তো যে কোনো দুইটা থার্মোমিটার বললেই আমরা এই যে অনুপাতটা বের করে মান বের করবো। এবার আমাদের 10 নম্বরটা দেখো, কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট, এটা আমাদের জানার প্রশ্ন, সেটা কত 574.25 ডিগ্রি ফারেনহাইট। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, মনে রাখবা। এটা কত ফারেনহাইট এবং ক্যালভিনের মধ্যে, ফারেনহাইট এবং ক্যালভিন সমান হবে কত 574, আর সেলসিয়াস ও ফারেনহাইট সমান হবে -40। এই যে একই সাথে দেওয়া আছে, এটা কত -40, দুইটাই মুখস্থ রাখবা। ঠিক আছে, দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে কি সেলসিয়াস এবং ফারেনহাইট, সেলসিয়াস ইকুয়াল ফারেনহাইট কখন হবে, যখন -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি সেলসিয়াস বা 40 ডিগ্রি ফারেনহাইট একই জিনিস। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু লিখে রাখি এখানে, 574.25 ডিগ্রি ইকুয়াল 574.25 ক্যালভিন, দুইটা একই পার্ট দিবে। -40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল কি হবে বলতো -40 ডিগ্রি ফারেনহাইট, দুইটা একই পার্ট দিবে। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যায়। দেখো উষ্ণতামিতিক ধর্ম বস্তুর উদাহরণ কত। উষ্ণতামিতিক মানে কি, দেখো তাপমাত্রা তুমি দিচ্ছ, একটা সম্পর্ক চেঞ্জ হচ্ছে। যেমন পারদ থার্মোমিটার যদি আমি বলি, দেখো পারদ থার্মোমিটার কি হয়, তাপমাত্রা অনুযায়ী এর যে গলনাঙ্ক খুবই কম, তো গলনাঙ্কটা কি উপরে বেড়ে যায়, উপরের দিকে কি হয় বাড়ে যাচ্ছে, বলতেছে, তার মানে কি আয়তন বাড়তেছে। তো এই যে গলনাঙ্ক, পারদের যে গলনাঙ্ক বা পারদ, সেটাকে একটা উষ্ণতামিতিক ধর্ম সম্পন্ন বস্তু। ঠিক আছে, এই যে আয়তন বাড়তে যাচ্ছে, এটাকে একটা আয়তন ধর্ম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের যে বৈশ্বিক নলে রক্ষিত পারদ, পারদটা কি আমাদের উষ্ণতামিতিক ধর্ম, মানে কি তাপমাত্রা বাড়ার সাথে পারদের কি একটা আয়তন বাড়ে যাচ্ছে, মানে কি এটা গলতে শুরু করছে, গলে গেলে কি আয়তন বাড়ে যাবে। তো এটা গলনাঙ্ক, যেটা এই গলনাঙ্কটা ধর্ম। প্লাটিনাম তার সেম কেস, তাপ যুগলের পরিবাহিতার, এটাও কি আমাদের তাপ যুগল দ্বারা যে গঠিত থার্মোমিটার, সেটাতে ব্যবহার করা হয়। তো তিনটাই কিন্তু আমাদের উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে, সেলসিয়াস স্কেলের 5 ডিগ্রি পরিবর্তন, ফারেনহাইটে কত পরিবর্তন, তোমার ডেল সি দেওয়া আছে, তোমাকে ডেল এফ বের করতে হবে। তাহলে আমরা বের করি, দেখো ডেল সি ডিভাইড বাই 5 ইকুয়াল কত ডেল এফ ডিভাইড বাই 9, তার মানে এখানে 9 হবে উত্তর, কারণ ডেল সি এর মান 5, 5 ভাগ 5 ইকুয়াল কত ডেল এফ বাই 9। তার মানে আমরা দেখতে পাচ্ছি ডেল এফ এর মানটা কত, ডেল এফ এর মানটা ইউজুয়ালি 9 হবে। অ্যান্সারটা কত হবে 9 ডিগ্রি। তো পরবর্তী দেখো, কোন তাপমাত্রা সেলসিয়াস স্কেল একই মান পাওয়া যাবে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ক্যালভিন একই মান পাওয়া যাবে। তো এটা কোনো ধরনের মানই পাওয়া সম্ভব না, কারণ কি বলতো ক্যালভিনের তাপমাত্রা ইকুয়াল কত হয় 273 যোগ করতে হয় সেলসিয়াসে, যেটা কখনোই ব্যালেন্স করা সম্ভব না। তো এই জন্য কখনোই এই মানটা কি সমান হয় না। ঠিক আছে, তাপমাত্রা এক স্কেল হতে আরেক স্কেলে পরিণত করার সম্পর্কটা কি, অবশ্যই তোমাকে পার্ট নিতে হবে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, ওই এখানে সবগুলা ভুলভাল দেওয়া আছে, পার্ট মাইনাস ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। তাপমাত্রার এক স্কেল হতে আরেক স্কেলে পরিণত করার সম্পর্কটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক তো হবে না, এটা ভুল আছে, তোমার নিম্ন স্থিরাঙ্ক হবে। থিটা মাইনাস থিটা স্টিম মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। ঠিক আছে, তো এটা ভুল হবে, নিম্ন স্থিরাঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী দেখো, আমরা পরবর্তী টাইপটা হচ্ছে 2 নাম্বার টাইপ, তাপ গতিবিদ্যার প্রথম সূত্র বা শক্তির নিত্যতা। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ যে এই সূত্রটা আসলে কি ধরনের সূত্র নির্দেশ করে, এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা সূত্র প্রকাশ করে, শক্তির
নিত্যতা, নিত্যতা জিনিসটা কি, তুমি যতটুকু দিছো ঠিক ততটুকু পাইছো, যতটুকু দিছো ঠিক ততটুকু পাইছো। দেখো আমি তোমাকে টোটাল কিউ পরিমাণ তাপ দিলাম, এটা কি কিউ পরিমাণ অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাইছে, আর কিউ টু পরিমাণ তাপে রূপান্তর হয়েছে, ঠিক আছে। তাহলে যতটুকু দিছো ঠিক ততটুকুর হিসাব আমি তোমাকে দিতে পারছি, যতটুকু দিছো ঠিক ততটুকুর হিসাব আমরা দিতে পারছি। কিউ সমান কিউ ওয়ান প্লাস কিউ টু এর যোগফলের সমান। তাহলে এটা বলা হয় নিত্যতা, মানে এখান থেকে কোনো লস হচ্ছে না, নষ্ট হচ্ছে না, কি হচ্ছে না, নষ্ট হচ্ছে না, বা নষ্টের আমি এখানে হিসাব পাচ্ছি, ঠিক আছে। কিউ ইকুয়াল এটা, তো এই যে মাঝখানের সমান চিহ্ন, তার মানে কি এটা পার্ট সমান এটা, শক্তি সমান হচ্ছে, তো এটাকে শক্তির নিত্যতা সূত্র বলা হয়, ঠিক আছে। তো আমাদের যেহেতু ইঞ্জিনে নিয়ে কাজ করতেছে, তো ইঞ্জিনের ক্ষেত্রে কি হবে, একটা তাপগতি ইঞ্জিন ধারণা পাওয়া যাবে প্রথম সূত্র থেকে। তো এটা ডিকিউ, ডিকিউ মানে কি তুমি কতটুকু তাপ দিচ্ছ, বা তাপমাত্রার পরিবর্তন, কতটুকু তাপের পরিবর্তন হচ্ছে। ডিইউ এটা হচ্ছে অন্তঃস্থ শক্তির পরিবর্তন, ডিডব্লিউ হচ্ছে কাজ। তাহলে যতটুকু তাপ দাও তার কিছু অংশ অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে কাজ করে, এবং বাকি অংশটা কি করে, কাজে রূপান্তর হয়, বুঝতে পারছো। তাহলে যতটুকু তাপ দাও তার কিছু অংশ অন্তঃস্থ শক্তি পরিবর্তনে কাজ করে, এবং বাকিটা কি করে, বাকিটা তোমার হচ্ছে কাজে রূপান্তর হয়। ডিকিউটা সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ হইতে পারে, সিস্টেম তাপ ছাড়তেছে বা তাপ গ্রহণ করছে, দুইটাই ডিকিউ হতে পারে, ঠিক আছে। এবার ডিউ হলো গ্যাস সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ মানে আমরা কি অনেক সময় দেখি না ইঞ্জিন গরম হচ্ছে, তাহলে এটা কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাচ্ছে, পরিবর্তনটা কি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। তো তুমি যখন তাপ দিচ্ছ তখন কি ইঞ্জিন গরম হচ্ছে, আবার মনে করো তাপ দিচ্ছ না বা বাইরে থেকে কোনো তাপ আসতেছে না, তখন ইঞ্জিনের মধ্য থেকে কাজ করা হচ্ছে, তাহলে কি অভ্যন্তরীণ শক্তি তখন হ্রাস পায়, তখন ডিউ এর মানটা নেগেটিভ হয়ে যায়। আর ডিডব্লিউ এটা হচ্ছে গ্যাস সিস্টেম দ্বারা এর উপর কৃত কাজ, তো গ্যাস সিস্টেমটা কাজ করতে পারে, আবার কি সিস্টেমের উপরও কাজ করা হইতে পারে। তো এই জিনিসগুলো নিয়ে আমরা দেখবো যে কোনটা কখন পজিটিভ কোনটা নেগেটিভ, এটা দেখো এটা আমাদের এই টেবিল থেকে বুঝতে পারবো। তো সূত্রটা কি, যতটুকু তাপ দিচ্ছ ইকুয়াল হচ্ছে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি প্লাস হচ্ছে কাজের পরিমাণ, এটা আমাদের মনে রাখতে হবে। এটা কি শক্তির নিত্যতা সূত্র বা তোমার তাপগতিবিদ্যার প্রথম সূত্র নির্দেশ করে কি এই পার্টটা, ঠিক আছে। তো এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোনটি। তো ডিকিউ এর মানটা পজিটিভ কখন হবে, দেখো এটার কাজ হচ্ছে তাপ দেওয়া, তাপ কি করা, তাপ দেওয়া, তো তাপ দিলে অবশ্যই কি পজিটিভ, আর যদি তাপ নাই তাহলে বিপরীত কাজ, তাহলে এটা কি হবে নেগেটিভ। তাপ দিলে পজিটিভ আর তাপ হারাইলে নেগেটিভ। ডিডব্লিউ এটার কাজ কি, তাপ আমি দিলাম, তাপ দেওয়ার পর সিস্টেমে অন্তঃশক্তি বৃদ্ধি পেল, তাহলে অবশ্যই কি মানটা পজিটিভ ধরতে হবে। এবার সিস্টেমের অন্তঃশক্তি হ্রাস পেলো, হ্রাস পাওয়া মানে কি নেগেটিভ, তাহলে এটা কি তখন নেগেটিভ ধরবো। ডিডব্লিউ মান পজিটিভ কখন, যখন সিস্টেম কর্তৃক মানে সিস্টেমটা কাজ করছে, আমি মেশিন থেকে কাজ পাচ্ছি, তখন এটা কি ধনাত্মক। আর যখন সিস্টেমের উপরে কাজ করা হবে, মেশিন এর উপরে কাজ করা হবে, তখন সেটা কি নেগেটিভ, ঠিক আছে। তো এখান থেকে ডিডব্লিউ সমান পিডিবি আমরা ধরতে পারি। পিটা হচ্ছে যখন চাপটা এসে, চাপ যখন স্থির, চাপ স্থির, ঠিক আছে। চাপ স্থির রেখে তোমার আয়তন চেঞ্জ হচ্ছে, কি করছে, আয়তন চেঞ্জ হচ্ছে, বুঝতে পারছো। তো তোমাকে আয়তন চেঞ্জ হচ্ছে, তখন আমাদের কাজের মানটা কি, মনে করো প্রেসারটা পি আছে কিন্তু আয়তন ভি1 থেকে ভি2 হয়ে গেল, তখন আমাদের ডিডব্লিউ এটা সমান হচ্ছে পি ডিভি, ঠিক আছে। এই সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এন হচ্ছে গ্যাসের মোট মোল সংখ্যা জানি, ডিটি হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, আর হচ্ছে পি হচ্ছে গ্যাসের সিস্টেমের চাপ, পিভি রেখার, এই যে এখানে একটা বিষয়, তোমাকে যখন পিভি রেখার গ্রাফ দিবে না, এটা টোটাল যে ক্ষেত্রফলটা হবে সেটাই আলটিমেটলি কৃত কাজ, কারণ আমরা দেখলে পারলাম কি পি এবং ডিভি এর গুণফল, তাহলে গুণফলটা কি দৈর্ঘ্য গুণ প্রস্থ নির্দেশ করে না, দৈর্ঘ্য গুণ প্রস্থ নির্দেশ করলে আলটিমেটলি এটা কি ক্ষেত্রফল, ঠিক আছে। তো এই মানগুলো আমাদের দরকার, তো আমরা প্রশ্ন সলভ করে দেব। সম আয়তন প্রক্রিয়া কি বলছে, সম আয়তন প্রক্রিয়ায় সিস্টেম কর্তৃক গৃহীত কাজ কত। সম আয়তন মানে কি আয়তনটা চেঞ্জ হয়, তার মানে ভি1 ইকুয়াল কত ভি2, তাহলে চেঞ্জ যদি না হয় তাহলে ডিভি সমান আলটিমেটলি 0 না। আবার কি আমরা জানি কি কাজ, দেখো কাজ সিস্টেম কর্তৃক কিউ হলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধির পরিমাণ কত, তাহলে আমরা ডিডব্লিউ এটা সমান আলটিমেটলি কি 0 পাইলাম, এটা সমান 0, যেহেতু ডেল ভি সমান 0 তার মানে কাজের মানটা 0 হবে। তো আমরা জানি কি ডি কিউ এটা সমান হচ্ছে ডিইউ প্লাস হচ্ছে ডিডব্লিউ, তাহলে এই পার্টটা 0, তার মানে ডি কিউ সমান কি হচ্ছে আলটিমেটলি ডিইউ, যেটা। তাহলে অন্তঃস্থ শক্তি বৃদ্ধির পরিমাণটা কি হবে, যতটুকু তাপ দিচ্ছে ঠিক ততটুকু অন্তঃস্থ শক্তিতে রূপান্তর হচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না, কারণ আয়তন তো আমার চেঞ্জ হচ্ছে না, আয়তন চেঞ্জ হলে কাজ হইতো। তাহলে যতটুকু তাপ দিলাম সেটা কি অন্তঃস্থ শক্তি বৃদ্ধিতে ব্যবহার হবে, তাহলে ইউ সমান কি হবে, কিউ হয়ে যাবে। তো দেখো গরমে গোসলের পর শরীরে কি হয়, আমরা গরমের সময় গোসল করলে কি শরীরের তাপমাত্রা ঠান্ডা হয়ে যায় না, ঠান্ডা হয়ে যাচ্ছে, অভ্যন্তরীণ শক্তি কি হ্রাস পাচ্ছে, এটা কি হবে, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, শক্তির নিত্যতা সূত্র তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্য ব্যাখ্যা করে, আমরা দেখতে পেলাম সেটা কি অবশ্যই প্রথম সূত্র, প্রথম সূত্রে শক্তির তাপগতিবিদ্যার যে নিত্যতা সূত্র সেটা কি সমর্থন করে। আবার তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, তো এটা হচ্ছে আমাদের টোটাল সূত্রটা, ঠিক আছে। তো এখানে দেখো কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করে, মানে এটা কিউ এর মান তোমাকে দেওয়া আছে,
অন্তঃ শক্তির বৃদ্ধি মানে কি ইউ দেওয়া আছে বৃদ্ধি পায় সিস্টেম দ্বারা পরিবেশের উপর কৃত কাজ কত, তার মানে কি তোমাকে ডি ডাব্লিউ বা ডাব্লিউ মানটা বের করতে হবে। দেখো বৃদ্ধি পাওয়ার কথা বলছে তার জন্য কি এটা পজিটিভ নিবা, তাপ শোষণ করে মানে তাপ দিচ্ছে জন্য কি এটা পজিটিভ, ঠিক আছে। তো চিহ্নের কিন্তু ব্যাপার স্যাপার আছে, যদি বলতো তাপ শোষণ করে না করে নিঃসরণ হচ্ছে তাহলে কি আবার নেগেটিভ ধরতাম, আবার মনে করো হ্রাস পাচ্ছে তাহলে এটা কি নেগেটিভ হইতো। তো চিহ্নের কিন্তু ব্যাপার স্যাপার আছে। তো আমরা জানি কি ডেল কিউ ইকুয়াল টু কত ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। তো ডেল ডাব্লিউ সমান আমাদের বের করতে হবে, ডেল ডাব্লিউ সমান কি বলতো ডেল কিউ মাইনাস ডেল ইউ। তো এখান থেকে 800 মাইনাস 500 তার মানে কত বলতো টোটাল 300 জুল কি হচ্ছে কাজ হচ্ছে, ঠিক আছে। টোটাল 300 জুল পরিমাণ হচ্ছে আমরা কাজ পাচ্ছি। তো পরবর্তী প্রশ্ন 6 নাম্বারটা দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিচের কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল হচ্ছে জে এইচ, বা তুমি যতটুকু কাজ করবা সেটা যতটুকু তাপ দিবা তাপটা কি হয় কাজে রূপান্তর হবে। হ্যাঁ, তাপ যদি বেশি দাও কাজও বেশি হবে, তাহলে কাজ এবং তাপ পরস্পর কি হবে সমানুপাতিক। এবার তার সাথে যদি জে এইচ এটা হচ্ছে যান্ত্রিক তুল্যাঙ্ক, এটা হচ্ছে তাপীয় যান্ত্রিক তুল্যাঙ্ক, জুলের জুলের কুল তুল্যাঙ্ক, ঠিক আছে। তো ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, তাহলে এই যে কাজ এবং এটা হচ্ছে কি ওয়ার্ক এবং এটা কি বলতো হিট, তার মানে তাপ এবং কাজের দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করে প্রথম সূত্র, এটা হচ্ছে অ্যান্সার। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গাণিতিক রূপটি কি। তাপগতিবিদ্যার প্রথম সূত্রে গাণিতিক রূপে আমরা কি জানি ডেল কিউ ইকুয়াল কত বলতো ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত কোন সূত্রের বিশেষ, অবশ্যই শক্তির নিত্যতা সূত্র, মানে যতটুকু শক্তি দিচ্ছি ঠিক ততটুকুই পাচ্ছি, তো এটাই হচ্ছে মূলত নিত্যতা। হ্যাঁ, এটা কি প্রথম সূত্র আমাদের নির্দেশ করে। এবার আসো মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ, তো মোলার আপেক্ষিক তাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোমার সিপি মানে কি যখন প্রেসারটা স্থির, আর একটা হচ্ছে সিবি যখন আয়তন স্থির। তো এটা আমাদের বুঝতে হবে। তো স্থির আয়তন দেখো, আয়তন যখন স্থির তখন 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় শক্তি কত সিভি, ঠিক আছে। ভি মানে কি স্থির আয়তন, ভি দ্বারা বোঝায় ভলিউম, তাহলে আয়তন। তাহলে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে কতটুকু তাপ প্রয়োজন বা শক্তি প্রয়োজন সিভি পরিমাণ। তো সিভির মান আবার তোমাকে এখান থেকে এই যে এখানে আমাদের যে সূত্রগুলো লাগবে সিভির মান তোমাকে দেওয়া থাকবে, সিভির মান দেওয়া থাকবে, বা এখান থেকে তুমি কিন্তু আরামসে সিভির মানটা বের করতে পারবা। দেখো সিভি সমান আমরা দেখতে পাচ্ছি সিভি সমান আছে ডিইউ ডিভাইড বাই হচ্ছে এন ডিটি। তো এইভাবে মানগুলো আসে, তো সূত্র একটা জানতে হবে। আর স্থির চাপে প্রয়োজনীয় তাপ হচ্ছে কত সিপি। তাহলে যে কোনো তাপগতিবিয় প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের জন্য যে অভ্যন্তরীণ শক্তি ডেল ইউ এটা সমান হচ্ছে লেখা যায় এনসিভিডিটি, ঠিক আছে। তো যে কোনো তাপগতিবিয় প্রক্রিয়া, যে কোনো তাপগতীয় প্রক্রিয়া আদর্শ গ্যাস, যে কোনো তাপগতীয় প্রক্রিয়া, ঠিক আছে, আদর্শ গ্যাসের জন্য আমাদের অভ্যন্তরীণ শক্তি সেটা সমান কি লেখা যাবে এন সিভিডিটি, মানে এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা কিন্তু অভ্যন্তরীণ শক্তির জন্য ফিক্স যে কোনো তাপগতীয় প্রক্রিয়া। এবার আসলে সমায়তন প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়ায় ডেল ইউ ইকুয়াল ডেল ইউ দুইটাই কি এনসিভিডিটি, মানে ডেল কিউ এর মানটাও এনসিভিডিটি সমানই হবে। এবং সমচাপীয় প্রক্রিয়াটা ডেল কিউ সমান কি হবে এনসিভিডিটি। সমচাপ বলছে তার মানে কি ডেল কিউ সমান সিপি ব্যবহার করবো। কাজের ক্ষেত্রে খালি ভিন্ন, কাজের ক্ষেত্রে একবার সিভি একটা সিপি, কিন্তু ডেল ইউ এর ক্ষেত্রে সবসময় ফিক্সড, ডেল ইউ এর ক্ষেত্রে সবসময় কি সিভিটাই হবে। হ্যাঁ, আর কাজের ক্ষেত্রে সম আয়তন বললে সিভি বসাবো, আর সমচাপীয় বললে সিপি বসাবো ডেল কিউ এর ক্ষেত্রে, তোমার হচ্ছে তাপের ক্ষেত্রে। ওকে, এবার আসলে এছাড়াও আমাদের যে এই দুইটা সম্পর্ক, এই যেটা খুবই গুরুত্বপূর্ণ, সিপি মাইনাস সিবি সমান কত আর, তার মানে আমরা এখানে বলতেই পারি যে সিপির মানটা কি বড়, সিপির মানটা সিবির থেকে বড়। এটা কিন্তু আসে একটা এমসিকিউতে যে কোন মানটি বড়, অবশ্যই সিপির মানটা সিবির থেকে বড়। হ্যাঁ, তাহলে গামা আবার সিবি বাই সিবি সমান হচ্ছে গামা, তাহলে সিবি সমান আর মাইনাস এই যে এই সম্পর্ক থেকে প্রশ্ন আসে। দেখো আমি তোমাকে বললাম যে সিপি বাই সিবি এটা সমান কত, এটা সমান হচ্ছে গামা, তার মানে তুমি সিপি সমান কি লিখতে পারো গামা ইন্টু সিবি। আবার আমাদের সম্পর্ক আছে কি সিবি মাইনাস সিবি ইকুয়াল কত আর না, তাহলে এখানে সিবি মানটা বসাই দাও, সিবি মানটা বসালে কি পাচ্ছ গামা ইন্টু সিবি মাইনাস হচ্ছে সিবি ইকুয়াল কত আর। তাহলে এখান থেকে সিবি যদি কমন নাও তাহলে কি হচ্ছে বলতো গামা মাইনাস ওয়ান, গামা মাইনাস ওয়ান ইকুয়াল কত আর। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কিন্তু সিবি এর মানটা পাই। তাহলে সিবি এর মানটা কত বলতো, সিবি এর মানটা হচ্ছে আর ডিভাইড বাই গামা মাইনাস ওয়ান। তো এইভাবে কিন্তু আমাদের যে সম্পর্কগুলো এখানে দেওয়া আছে, তো এখান থেকে এটা মুখস্থ রাখতে পারো। সিবির মানটা আমাদের পরীক্ষায় আসবে, সিবির মানটা পরীক্ষায় আসবে, তোমাকে বললো যে গামা ইকুয়াল টু এক্স যদি হয়, গামা ইকুয়াল যদি এক্স হয় তাহলে তখন আবার এক্স মাইনাস ওয়ান। আর সিবির মানটা সেম ভাবে এখান থেকে সিবির ভ্যালুটা বের করবা, বের করে বসাই দিলে দেখবা গামা আর মাইনাস গামা মাইনাস ওয়ান এই মানটা আসে। তো দুইটা সূত্র থেকে কিন্তু হুবহু সূত্র থেকে প্রশ্ন আসে, ঠিক আছে, হুবহু সূত্র তুলে দেয় যে সিবি ইকুয়াল টু হোয়াট। তো রুদ্ধতাপীয় রেখার ঢাল এটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো রুদ্ধতাপীয় রেখার ঢাল এবং সমষ্ণ রেখার ঢাল অপেক্ষা কত গুণ খাড়া, গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া। কারণ রুদ্ধতাপীয় রেখার গ্রাফটা একটু মানে খাড়া, আর তোমার সমষ্ণ প্রক্রিয়াটা একটু মানে নিচে, হ্যাঁ এভাবে যাবে, খাড়া যাবে না।
এক পরমাণু গ্যাসের জন্য গামার ভিন্ন ভিন্ন মানগুলো গুরুত্বপূর্ণ তিনটার জন্য। দেখো এক পরমাণু নিয়ন গ্যাস, এটার জন্য কি এটা। তবে দ্বিপরমাণু যদি আমরা নাইট্রোজেনের কথা বলি, দ্বিপরমাণু গ্যাস 1.4। আর বহু পরমাণু যদি আমরা বলি যেমন সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে, বা সালফার ডাইঅক্সাইড, সালফেট, এগুলা 1.33। তো তিনটা সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে এই তিনটা মান খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন প্রচুর আসে এখান থেকে। ঠিক আছে, এক পরমাণুকের জন্য 1.67, দ্বিপরমাণুকের জন্য অক্সিজেন, নাইট্রোজেন এগুলোর জন্য 1.4, কার্বন ডাইঅক্সাইডের জন্য কিন্তু 1.4। ঠিক আছে, আর বহু পরমাণুকের জন্য 1.33। তো মানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আসো প্রশ্ন সলভে যাই। তো একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিবি বাই সিবি ইকুয়াল টু এক্স হলে, দেখো এখানে আর এর জায়গায় কি দেওয়া আছে, আর এর জায়গায় এক্স দেওয়া আছে। নিচের কোন সম্পর্কটি 1 মোলের জন্য সঠিক? তাহলে আমাদের সিভি, আমরা সিভি সমান কি দেখছিলাম, যে এই যে সিভি এটা সমান দেখছিলাম আর ডিভাইড বাই গামা মাইনাস 1, তাই না? তাহলে আর এর জায়গায় কি বলবে, এক্স বসাইছে। দেখো সিবি বাই সিবি সমান এক্স, তার মানে এখানে কি হবে, সিবি ইকুয়াল এক্স ডিভাইড বাই গামা মাইনাস 1। তো এই মানটা হবে অ্যান্সার। তো বি নাম্বারে দেওয়া আছে, দেখো সিবি ইকুয়াল টু আর, ও সরি সরি সরি, এখানে তোমার গামার মানটা দেওয়া আছে এক্স, এই যে বললাম গামা এক্স দিতে পারে, তো গামার জায়গায় আমরা এক্স বসাবো। গামার জায়গায় আর এর মানটা ফিক্সড আছে, সিবি মাইনাস সিবি মানে আর, সিবি বাই সিবি মানে গামা, গামার জায়গায় এক্স দেওয়া আছে, মানে আর ডিভাইড বাই এক্স মাইনাস 1 এইভাবে। নিয়ন গ্যাস, এটা কি এক পরমাণু না? নিয়ন গ্যাসের জন্য গামার মান 1.6। নাইট্রোজেন গ্যাসের জন্য কি, নাইট্রোজেনটা কি দ্বিপরমাণুকের জন্য, দ্বিপরমাণুকের জন্য 1.4। 1.67 এটা কি এক পরমাণুকের জন্য, আমরা এক পারমাণবিক গ্যাসের জন্য আমরা কি জানি, সেটা কি বলতো, এই যে নিয়ন গ্যাস। হ্যাঁ, নিয়ন গ্যাস, এটার ক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলোর কি হয় 1.4। তো একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে সিবি বাই সিবি ইকুয়াল টু এক্স হলে নিচের কোন সম্পর্কটি 1 মোল গ্যাসের জন্য সঠিক? এখানে সেম প্রশ্ন, এটা আমাদের সিবি ইকুয়াল টু আর ডিভাইড বাই এক্স মাইনাস 1 হবে। এই প্রশ্নটা আরেকটা সেম ভাবে আসছে। দেখো পিভি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে রূদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের সম্পর্ক, চাপ এবং আয়তনের সম্পর্ক। তো দ্বিপরমাণু গ্যাসের জন্য, এই ক্ষেত্রে দ্বিপরমাণু গ্যাস কি বলছে, দ্বিপরমাণু গ্যাস, তার জন্য গামার মানটা কত? তো দ্বিপরমাণু গ্যাসের জন্য আমরা জানি কি 1.4। তো আমরা 7/5 ক্যালকুলেশনের জন্য 7/5 এই মানটা তুমি মনে রাখতে পারো, গামার মানটা। হ্যাঁ, দেখো সিবি বাই সিবি ইকুয়াল টু গামা, তবে রুদ্ধতাপীয় এবং সমচাপীয় পিভি লেক্সিটের ছেদ বিন্দুটার ঢাল দর অনুপাত এখানে গামা হবে, কি হবে, গামা হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, কত গুণ খারাপ বললেও গামা হবে, এবং রুদ্ধতাপীয় এবং সমচাপীয় তাপীয়র মধ্যে যে ছেদ বিন্দুর ঢাল দর অনুপাত সেটাও কত হবে, গামা, মানে গামা গুণ খাড়া। হ্যাঁ, এই জন্য ঢালের সাথে গামা গুণ হয়। এবার আসলে সমষ্ণ, সমচাপীয়, সম আয়তন এবং রুদ্ধতাপীয়, টোটাল আমাদের 4টা সিস্টেম আছে। সম উষ্ণ মানে কি, আমরা বলতে পারি তাপমাত্রাটা স্থির থাকে, কি বলে, তাপমাত্রা স্থির, মানে ডিটি ইকুয়াল কত, 0। ঠিক আছে, ডিটি ইকুয়াল 0। তাহলে ডিটি ইকুয়াল 0 মানে ডি ইউ সমান আমরা কি দেখছিলাম বলতো, এই যে এন ইন্টু সিভি ডিটি না? তাহলে ডিটি এর মান 0 হলে কিউ এর মানটা 0 হয়ে যাবে। তাহলে সমষ্ণ প্রক্রিয়াতে আমাদের ডি এর মানটা কি হয়ে যায়, 0 হয়ে যায়। সমষ্ণ প্রক্রিয়ায় ডি ইউ এর মানটা বা অভ্যন্তরীণ শক্তি কি, 0। তাহলে ডি কিউ সমান কি হবে, তো আমরা ডি কিউ সমান কি ডি ইউ প্লাস ডি ডাব্লিউ জানি। তাহলে ইউ এর মানটা তো 0, ইউ এর মানটা, তার আলটিমেটলি কি ডি কিউ সমান ডি ডাব্লিউ হয়ে যাচ্ছে। তাহলে মোট কাজ, এই কাজের ক্ষেত্রে একটু প্রশ্ন আসে, এই সূত্রটা গুরুত্বপূর্ণ। দেখো ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি টু, এই সূত্র থেকে প্রশ্ন, এই সূত্র। ঠিক আছে, ডাব্লিউ ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, ভি টু বাই ভি ওয়ান, এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। এবার সমচাপ, আমি যে কোনো চাপ প্রক্রিয়া নিয়ে যাই কেন, ডি এর মানটা কি থাকবে, সময় এনসিভি ডিটি থাকবে। আর সমচাপে কিউ এর মানটা কি আসে, এনসিপি। দেখো শুধুমাত্র সমচাপ সমায়তনের ক্ষেত্রে কিউ এর মানটা চেঞ্জ হবে, সমচাপ বললে পি হবে, আর সমায়তন বললে এখানে কি সিভি হবে। ঠিক আছে, আবার এখানে বিষয় হচ্ছে সমায়তন প্রক্রিয়া, সমায়তন প্রক্রিয়া কি আমাদের বলতো ডিভি এর মানটা 0 হয়ে যায়, তখন ডাব্লিউ এর মানটা কিন্তু 0। ডিভি ইকুয়াল টু 0 মানে কি, ডাব্লিউ কাজ সমান কিন্তু 0। ঠিক আছে, তাহলে ডি কিউ সমান কি হবে, ডি ডাব্লিউ। ঠিক আছে, ডি কিউ সমান কি ডি ডাব্লিউ হয়ে যায়, বা হচ্ছে এনসি ডিটি হয়ে যায়। আর রুদ্ধতাপের প্রক্রিয়ায় দেখো ডি ইউ ইকুয়াল টু এনসি বিডি। রুদ্ধতাপে মানে কি, কোনো তাপের আদান প্রদান হবে না, কোনো তাপের আদান প্রদান হবে না। তার মানে যে ডেল কিউ এটা ইকুয়াল টু 0, তাপ আমি দিতেও পারছি না, তাপ কি বাইরেও আসতে পারছে না, এটা কি রুদ্ধতাপীয় কেস। ঠিক আছে, তাহলে রুদ্ধতাপীয় কেসে আমাদের ডি কিউ এর মানটা কি হবে, 0 হবে। আর দেখো সমায়তন প্রক্রিয়া কাজের মানটা কত, 0। আর সমচাপী প্রক্রিয়া পি ডেল ভি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের রুদ্ধতাপের পরিবর্তনে কাজের মানটা হিসাব করতে হবে, ডাব্লিউ ইকুয়াল টু এনআর ডিভাইডেড 1 মাইনাস গামা টি2 মাইনাস টি1। তো এখানে যে টোটাল 4টা দেখছো, 4টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কোথায় কখন 0 হচ্ছে এই জিনিসগুলো কিন্তু দরকার। তাহলে সমষ্ণ প্রক্রিয়া মানে কি, টি তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তাহলে কি ডি এর মানটা 0 হবে। সমচাপীয় প্রক্রিয়াতে কি হচ্ছে বলতো, কোনোটাই 0 হচ্ছে না। সমায়তন প্রক্রিয়াতে ডেল ভি এর মানটা 0 জন্য কাজের মানটা 0 হচ্ছে। আর রুদ্ধতাপের পরিবর্তনে ডেল কিউ এর মানটা 0, মানে কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, এর জন্য কেটার মান 0। এখান থেকে সমষ্ণ প্রক্রিয়ায় তাপ, চাপ ও আয়তনের পরিবর্তন ধীরে ধীরে হয়, যে ধীরে ধীরে কথা উল্লেখ থাকে সেটা কি হবে, সমষ্ণ পরিবর্তন।
আর রুদ্ধতাপের প্রক্রিয়ায় তাপ, চাপ, আয়তন পরিবর্তন কি হবে? দ্রুত হবে। বলবে যে কোনটি নিচের কোনটি দ্রুত প্রক্রিয়া, সেটা কি? রুদ্ধতাপীয়। নিচের কোনটি ধীর প্রক্রিয়া, সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। দুইটার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসে। তো সমষ্ণ প্রক্রিয়া দেখো P1 V1 P2 V2, এটা বয়লের সূত্র মেনে চলে। এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া দেখো মাথার উপরে কিন্তু এই যে এটা 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা এরকম আসবে। তাপমাত্রা এবং প্রেসার সম্পর্ক, আবার হচ্ছে আয়তন এবং প্রেসারের সম্পর্ক, এদের মধ্যে P1 V1 গামা, P2 V2 গামা। আবার টেম্পারেচার এবং ভলিউমের মধ্যে সম্পর্ক T1 V1 গামা মাইনাস 1 ইকুয়াল T2 V2 গামা মাইনাস 1। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এই সূত্র থেকে আসে। সূত্র ডিরেক্ট বলবে যে নিজের কোন সূত্রের সমর্থন করে। রুদ্ধতাপের পরিবর্তনে তোমার চাপ এবং হচ্ছে আয়তনের মধ্যে সম্পর্ক নিচের কোনটি, এরকম সূত্র ভাবে দিতে পারে। তো গ্যাসের মোল সংখ্যা হচ্ছে n, গ্যাস ধ্রুবক হচ্ছে r, যার মান কত? 8.314 অথবা 0.82। এটা মোল সংখ্যার উপরে, এককের উপর ডিপেন্ড করছে আসলে কোনটা ব্যবহার করতে হবে। আমরা কিছু প্রশ্ন সলভ করি, আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, রুদ্ধতাপীয় পরিবর্তনে আয়তন ও তাপমাত্রা, আয়তন v এবং t এর মধ্যে সম্পর্ক কি ছিল? v এবং t এর মধ্যে আমরা দেখছিলাম PV টু দি পাওয়ার গামা মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক। একটি গাড়ি চলতে থাকলে টায়ারের ভিতরে কিছু তাপ গতি প্রক্রিয়া চলে। দেখো তো, টায়ার চলে, টায়ারের তাপমাত্রা, আয়তন কি বৃদ্ধি পায়? আয়তন তো বৃদ্ধি পায় না, কিন্তু টায়ার কিন্তু গরম হয়, তাই না? যেহেতু গরম হচ্ছে তাহলে সমষ্ণ প্রক্রিয়া হবে না। রুদ্ধতাপ কেন? তুমি যে টায়ারে হাত দাও, দেখো তোমার কিন্তু গরম অনুভূত হয়, তুমি কিন্তু গরম বুঝতে পারো। টায়ারে যখন অনেকক্ষণ চলার পরে টায়ারে হাত দেবে, দেখো টায়ার গরম হচ্ছে, তার মানে কি এটা রুদ্ধতাপের পরিবর্তন? আমি বলতে পারতেছি না, কিন্তু এটা ধ্রুব আয়তন। আয়তনটা কিন্তু ফিক্সড, আয়তন কিন্তু বাড়ে না। ঠিক আছে, তো আইসোথার্মালটা কি, অ্যাডিয়াব্যাটিক প্রসেসটা কি, আইসোবারিক, এগুলো ইংলিশ টার্ম গুলো অবশ্যই দেখবা। ঠিক আছে, একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত, অন্তরক মানে কি? যার মধ্যে তাপ আদান প্রদান করতে পারে না। ঠিক আছে, ডেল কিউ ইকুয়াল 0 হয়ে যায়। দৃঢ় পাত্রের শূন্য মাধ্যমে প্রসারিত হলো, ফলে নিম্নে কোন ঘটনাটি ঘটবে? তো এখানে যে বিষয়টা ঘটে, যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, প্রসারিত হচ্ছে, তো প্রসারিত হতে কি লাগে? শক্তি লাগে। তো শক্তিটা যোগান দিবেন কে? শক্তিটা যোগান দিবে হচ্ছে ডেল ইউ, মানে অন্তঃ শক্তির যা আমাদের কি প্রসারিত হইতে প্রথম ছিল এমন, প্রসারিত হতে কে শক্তি দিবে? ডিইউ। অন্তঃ ভিতরে যে শক্তি ছিল ওইটাই আলটিমেটলি তোমাকে শক্তি যোগান দিচ্ছে, কারণ বাইরে থেকে তুমি তো কোনো শক্তি পাচ্ছ না, তাহলে ভিতরে যা ছিল ওইটা থেকেই তোমাকে হেল্প নিতে হবে। তাহলে ডিইউটা কি হচ্ছে? পরিবর্তন হয়, অন্তঃ শক্তির পরিবর্তন হয় বা তাপমাত্রা হ্রাস পায়। ঠিক আছে, তাপমাত্রা হ্রাস মানে কি? মাইনাস ডেল ইউ। এবার দেখো, সমষ্ণ প্রক্রিয়ায় কোনো 1 গ্রাম মোল কোনো গ্যাস 127 ডিগ্রি সেলসিয়াস থেকে আয়তন দ্বিগুণ হলো, তার মানে V1 আর V2 সমান কি হবে? 2V1। ঠিক আছে, আয়তন দ্বিগুণ হয় পর্যন্ত প্রসারিত হলো, ক্ষেত্রে কাজ কি? সমষ্ণ প্রক্রিয়ার কাজ কি দেখছিলাম আমরা? বলতো nRT লন V2 বাই V1। তাহলে V2 বাই V1, এটার মান কি? 2 না? লন 2 এর মান তোমাকে জানতে হবে। লন 2 এর মান জানলে মোটামুটি ভ্যালুগুলো আমরা অ্যান্সার করে আসতে পারবো। আমাদের যে লন টু এর মান তো অবশ্যই আমাদের জানা থাকার কথা 0.693। ঠিক আছে, এই মানটা লাগবে। লন 2 এর মানটা মুছে তাহলে 0.693। ঠিক আছে, তো এই মানটা বসাই দিয়ে আমরা ক্যালকুলেশন করে দিব, তাহলে আমরা মানটা পেয়ে যাবো আলটিমেটলি 2305.13 এত। জুলে দেওয়া আছে, এটা আবার ক্যালোরিতে প্রকাশ করতে হবে। ক্যালোরিতে প্রকাশ করতে হলে কি করতে হবে বলতো? তোমাকে আবার কি 4.2 দিয়ে গুণ করতে হবে, সরি 4.2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। 4.2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আমরা কি ক্যালোরিতে পাবো, কারণ 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল, আর 1 জুল সমান কি? 1 বাই 4.2 বা 0.24 দিয়ে গুণ করলে অ্যান্সার পাওয়া যাবে। দেখো 0.24 দিয়ে গুণ করলেও 4 5 20 না, তাহলে 5 দশমিক সামথিং আসবে। তো এটাই হচ্ছে অ্যান্সার। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুব তাপমাত্রা ধ্রুব মানে কি? প্রেসারটা ডেল টি ইকুয়াল 0 সংযমিত করে আয়তন অর্ধেক করা হলো, চূড়ান্ত চাপ কত? দেখো, আয়তন ধ্রুব মানে কি? তাপমাত্রা ধ্রুব মানে কি? এটা কিন্তু আমাদের রুদ্ধতাপের পরিবর্তন। তো রুদ্ধতাপের পরিবর্তনে তোমাকে আয়তন এবং প্রেসারের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলছে, বা P2 V2 বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এই মানটা বের করবো। P2 V2 গামা, গামা হবে। তো গামার মানটা বসে এরকম হবে, তাহলে আমাদের গামার মানটা 2 এর পাওয়ার যদি 1.4 হয়, তাহলে তোমার এখানে হবে হচ্ছে 2.5 বা এরকম একটা মান চলে আসে। টু পয়েন্ট টু আসে, আলটিমেটলি 2.2 আসে।
এই 2.2 দিয়ে এটাকে গুণ করতে হবে, 2.2 এর সাথে 1.0, 2 একে 2, তাহলে 2 দশমিক সামথিং একটা আসবে, আর পাওয়ারটা কি 10⁵ থাকতেছে, 2 দশমিক সামথিং আর পাওয়ার 10⁵ কই আছে দেখো তো, আমাদের এখানে সঠিক উত্তর দেওয়া নাই, 2.67 10⁵। তো একটা মান অবশ্যই মনে রাখবা, ঠিক আছে, এই যে 2 এর উপরে পাওয়ার হচ্ছে 1.4, এটা মানে কত, এটা মানে হচ্ছে 2.2, ঠিক আছে। তারপর 2 এর উপরে 1.3, এই মানগুলো একটু লাগবে আমাদের। এই বেশিরভাগ তোমার গামার ক্ষেত্রে 1.4 দিলেই হবে, এই মানটা মুখস্থ রাখলেই হবে, এই মানটা মুখস্থ রাখো তাইলে হবে। দেখো সমষ্ণ প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে কি বলে সমষ্ণ প্রক্রিয়ায়, তার মানে কি ডেল টি এর মানটা 0, তাহলে কি বলতো ডেল ইউ সমান 0, তার মানে কি অন্তত শক্তি আমাদের কি থাকে, স্থির থাকে, চেঞ্জ হয় না, মানে বাড়ে না, ঠিক আছে, ওইটাই যা ছিল তাই। রুদ্ধতাপীয় পরিবর্তনের বৈশিষ্ট্যটা কি, আমরা দেখছিলাম যে রুদ্ধতাপীয় পরিবর্তন খুব দ্রুত হয়, এই পরিবর্তনে তাপমাত্রা স্থির থাকে, তাপমাত্রাটা স্থির থাকে না, কিন্তু ডেল কিউ বা তাপের পরিবর্তনটা কি স্থির হয়, ঠিক আছে। তাহলে এই পরিবর্তনে পাত্রটি কুপরিবাহী, এটাও হবে অ্যান্সার, কিন্তু এটা হবে না, তাপমাত্রা স্থির থাকে না, তাপ স্থির থাকে, ঠিক আছে, তাপ মানে তাপের আদান প্রদান, তাপের আদান প্রদান হয় না, আদান প্রদান অফ থাকে, ডেল কিউ ইকুয়াল টু 0 থাকে। তাহলে রুদ্ধতাপ পরিবর্তন প্রক্রিয়ায় তাপমাত্রা পরিবর্তন হয়, কিন্তু তাপ কুপরিবাহী বলে তাপের আদান প্রদান হয় না, তার মানে 2 নাম্বারটা অ্যান্সার হবে না, আমাদের রাইট অ্যান্সার হবে না, তাহলে 1 আর 3 হবে রাইট অ্যান্সার। তাপগতীয় যে কোনো প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির চাপে কিন্তু তাপ ও চাপ আয়তনের পরিবর্তন হয়। দেখো তাপগতীয় যে কোনো প্রক্রিয়ায়, এটা তোমার কোন প্রক্রিয়া, আসলে কোন প্রক্রিয়ায় বলছে, কোন প্রক্রিয়ায় প্রশ্ন চাইছে, ঠিক আছে। তাপগতীয় কোন প্রক্রিয়ায় গ্যাসের মোট তাপের পরিমাণ স্থির থাকে কিন্তু চাপ ও আয়তনের পরিবর্তন, তাপের পরিবর্তন স্থির, তার মানে কি এটা কি হবে বলতো, তাপের পরিবর্তন স্থির, ডেল কিউ ইকুয়াল টু 0, তার মানে এটা কি হবে রুদ্ধতাপের প্রক্রিয়ায়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার পরিবর্তন স্থির থাকে, সমায়তনে ডেল ভি ইকুয়াল 0, ঠিক আছে, সমচাপে ডেল পি ইকুয়াল 0। তো পরবর্তীতে দেখো লেখচিত্র দেওয়া আছে আমাদের এখানে একটা, তো এই লেখচিত্র দ্বারা এক্স দ্বারা একটি গ্যাসের প্রাথমিক অবস্থা বলছে, যে এক্স অবস্থানে আছে প্রাথমিক অবস্থান। তো লেখচিত্র কোন রেখাটি একটি প্রক্রিয়ায় গ্যাসটি দ্বারা গ্যাসের উপর কৃত কাজ নির্দেশ করতেছে, নির্দেশ করছে আমরা কি পি এবং ভি এর দ্বারা আবদ্ধ যে ক্ষেত্রফল সেটা, ঠিক আছে, পি এবং ভি এর আবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এক্স এই অবস্থানে আছে, তাহলে আমরা পি এবং ভি এর যে টোটাল যে অবস্থান পরিবর্তন কই হচ্ছে এটা দেখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাস দ্বারা কৃত কাজ ডেল ভি ইকুয়াল টু পি ডেল ভি, কেবলমাত্র এক্স বি অংশে ভি এর কোনো পরিবর্তন হচ্ছে না, তো আমাদের ডেল বলছে কাজ হচ্ছে না, তার মানে আমাদের ভি এর পরিবর্তন হবে না। দেখো বি পয়েন্টে যদি আমি আসি, তাহলে এইখানে এই যে পয়েন্ট, তার মানে কি উপরে যাচ্ছে, তাহলে ভি বাড়া মানে কি এদিকে আসবে না, এদিকে আসবে, এই পয়েন্টে আস্তে আস্তে এদিকে যাচ্ছে, তাহলে বি পয়েন্টটা কি বলতো স্থির ভাবে চলে গেল, কোনো চেঞ্জ হয় নাই, একটা নির্দিষ্ট বিন্দু, তার মানে কি বি পয়েন্টটা আমাদের কোনো কাজ হচ্ছে না, বি পয়েন্টটা কোনো কাজ হচ্ছে না, কারণ বি পয়েন্টে কোনো ভি এর পরিবর্তনই হচ্ছে না, ডেল ভি ইকুয়াল টু 0, ফলে কাজ 0। 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল তাপ কাজ সম্পাদিত হয়, উক্ত ব্যবস্থায় অন্তঃশক্তির পরিবর্তন কত। 10 মোল গ্যাসের রুদ্ধতাপীয় প্রসারণের সময় 100 জুল কাজ সম্পাদিত হয়, উক্ত ব্যবস্থায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তো আমরা জানি কি রুদ্ধতাপের পরিবর্তনের ডেল কিউ এর মানটা কি বলতো 0 না, ডেল কিউ এটা সমান কিন্তু 0। আবার কি আমরা জানি ডেল কিউ এটা সমান হচ্ছে আমাদের ডেল ইউ প্লাস হচ্ছে ডেল ডাব্লিউ। তো বের করতে বলছে কি অন্তঃ শক্তির পরিবর্তন, এটা সমান তো 0, তার মানে এটা কি হবে মাইনাস ডেল ডাব্লিউ, কতটুকু কাজ হয় 100 জুল, 1000 জুল, তার মানে মাইনাস 100 জুল, এটা হবে আমাদের ডেল ইউ এর মান, অ্যান্সার কত মাইনাস 100 জুল। বুঝতে পারছো, তোমাকে জাস্ট রুদ্ধতাপীয় কথাটা উল্লেখ করে দিয়েছে, কারণ কি এখানে ডেল কিউ ইকুয়াল টু 0 এই ক্লুটা দিয়ে দিচ্ছে, আর তোমাকে ডেল ডাব্লিউ দেয়া আছে, তাহলে বলছে যে ডেল কিউ এর মানটা কি হবে। পরবর্তীটাই আমরা যাই, দেখো এখানে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি টায়ারকে পাম্প করতে হলে তার চাপ 2 বায়ুমণ্ডলের চাপে হওয়ার সাথে সাথে সেটি ফেটে গেল, তার মানে যখন আমরা 27 ডিগ্রি সেলসিয়াস পাম্প করতেছি তখন 2 বায়ুমণ্ডল যখন হয়ে গেল তখন সেটা ফেটে গেল, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত, যেহেতু ফেটে যাওয়ার পর P1 আশেপাশে বায়ুমণ্ডল চাপ 1 atm সমান, মানে এটা বলছে যে যদি ফেটে যাওয়ার পরে কি হয় চাপটা তোমার আশেপাশে সমান হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে চূড়ান্ত তাপমাত্রা T2 এর মান বের করতে বলছে, তাহলে P1 টা আলটিমেটলি বাতাসের বায়ুমণ্ডলের চাপের সমান হবে, তো এখান থেকে P1 এর পাওয়ার কি হবে 1 মাইনাস গামা ডিভাইড বাই গামা, তাই না। তো আমরা কি করব
পি গুলাকে একদিকে নিয়ে নিয়ে ক্যালকুলেশন করে দিই। টি2 সমান কি হচ্ছে দেখো তো 27 দশমিক এত, আর P1 P2 ওর কিন্তু পাওয়ারটা হবে পাওয়ার কত 1.4 মাইনাস 1 মাইনাস 1.4 ডিভাইড বাই 1.4। তাহলে এখানে 27 যোগ তাপমাত্রা 27 যোগ 273 মানে 300 কেলভিন, 300 গুণন 2 এর পাওয়ার কত এত। তো এখান থেকে 2 এর পাওয়ার যত এটা হিসাব করতে পারলে অ্যান্সার চলে আসবে। তো 2 এর পাওয়ার আলটিমেটলি তোমার আসছে এখান থেকে তোমার আসে হচ্ছে 0.8 সামথিং আসে, 0.8 ভাগ 1 ডিভাইড বাই 0.8। মানটা একটু কম আসবে, তার সাথে 2 গুণ হবে, তো 246 দশমিক এত আসে। এটাকে আবার কি ক্যালভিনে আসে না, এটাকে তোমাকে 273 বিয়োগ করে দিয়ে সেলসিয়াসে কনভার্ট করতে হবে, ঠিক আছে। আমরা এটা দেখি এটার মান আসলে কত আসে। তো 2 এর যে পাওয়ারটা হবে মাইনাস 0.4। জিরো পয়েন্ট এইট আসে। এটা হচ্ছে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র থেকে আমরা পণ্য ইঞ্জিনের ধারণা পাই, বা এমন একটা তাপগতি যন্ত্র পাবো যেখানে আমরা যদি তাপ দেই, যতটুকু তাপ দিব ঠিক ততটুকু তাপ কি হচ্ছে কাজে পরিণত হচ্ছে, কি করবে কাজে পরিণত হয়। তো এরকম যন্ত্র আসলে কখনো আবিষ্কার করা সম্ভব নাই যে 100% কাজ দিবে। তুমি যতটুকু কাজ দিলা ঠিক ততটুকুই কাজ দেবে। এখানে কর্মদক্ষতার মানটা কি হবে 100%, কর্মদক্ষতার মানটা 100%। তো এরকম যন্ত্র এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি, বাট এটা কল্পনায় করা হয়েছে। তো আমরা ওই কল্পনাতীত যে যন্ত্রটা ওটা নিয়ে আলোচনা করব। তো ইঞ্জিনিয়ারিং দক্ষতা 100% হওয়া সম্ভব নয়, কোনো একটি নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর হবে এরকম সম্ভব নয়। কিন্তু তাছাড়া নিম্ন তাপমাত্রা হতে উচ্চ তাপমাত্রা তাপের স্বতঃস্ফূর্ত প্রবাহ সম্ভব নয়। তো নিম্ন তাপমাত্রা আছে, নিম্ন তাপমাত্রা একটা বস্তু আছে, সেখান থেকে উচ্চ তাপমাত্রায় যাওয়ার মতো ক্ষমতা নাই, কিন্তু উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় যাইতে পারে, ঠিক আছে। তো একটি তাপীয় ইঞ্জিন প্রতিটি চক্রে ধনাত্মক কাজ এবং তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। ইঞ্জিনটি তাপগতিবিদ্যার কোন সূত্রকে লঙ্ঘন করে? এটা অবশ্যই তোমার দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করবে, কারণ এটা কি বলছে দেখো তো, ইঞ্জিনটি তাপগতিবিদ কোনো হারায় না, তাপ হারায়, কিন্তু ইঞ্জিনটি কোনো তাপ গ্রহণ করে না। আচ্ছা, গ্রহণ করা এটা কি হইলো? তাপ তো অবশ্যই নিতে হবে, তাপ দিয়ে তারপরে তো কাজ সমাধান হবে। তো এটা কি দ্বিতীয় সূত্রকে লঙ্ঘন করে, সমর্থন করতেছে না। তো আমরা তাপগতি ইঞ্জিন এখান থেকে আসলে বেশি প্রশ্ন দেয় নাই, আসে নাই। তো তাপগতি ইঞ্জিন এটা নিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে। তাপগতিবিদ্যার আমাদের যে দক্ষতা বা কর্মদক্ষতা এটা কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা কি বলতো, কৃত কাজ ডিভাইড বাই প্রদত্ত শক্তি। তো কৃত কাজ সেটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করি, আর আমরা কি পরিমাণ তাপ দিলাম, ঠিক আছে। আবার হচ্ছে তোমার ডাব্লিউ, এটার সমান লেখা যায় তুমি যতটুকু তাপ দিছো এবং যতটুকু তাপ বের হচ্ছে তাদের। দেখো একটা ইঞ্জিন, ঠিক আছে, একটা ইঞ্জিন তুমি কি করলা, কিউ পরিমাণ তাপ দিলা, আর এটা কি করছে বর্জন করছে কিউ2 পরিমাণ। তাহলে মাঝখানে যে কাজটা হচ্ছে এই দুইটা তাপের মাঝামাঝি যে অংশটা থাকছে এটাই তো অবশিষ্ট অংশটা এটি কাজে রূপান্তর হচ্ছে না। অর্থাৎ ডাব্লিউ সমান কি হচ্ছে কিউ1 মাইনাস কিউ2, ঠিক আছে। কিউ1 পরিমাণ তাপ তুমি দিলা, কিউ2 পরিমাণ কাজ হয়ে কিউ2 পরিমাণ তাপ বের হয়ে গেল, অপসারিত হয়ে। তাহলে মাঝখানে যেটা তো হয়েছে ওইটাই তো কাজ। কাজ সমান কি মাঝখানে একটা কিউ1 মাইনাস কিউ2, ব্যাস এটাই কাজের মানটা পাবো। তো এটা ডাব্লিউ ডিভাইড বাই কিউ1, তাহলে কিউ1 মাইনাস কিউ2 ডিভাইড বাই কিউ1। তো এখান থেকে কিউ1 কোন কাটা দেখো 1 মাইনাস কিউ2 বাই কিউ1। এবার কিউ1টা হচ্ছে তোমার গৃহীত তাপ আর কিউ2টা হচ্ছে বলতো বর্জিত তাপ, দুটো বিয়োগ করলে আমরা কাজের মান পাবো। এখন ইঞ্জিনটা হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, কি প্রক্রিয়া প্রত্যাবর্তী প্রক্রিয়া। তো প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমাদের যে যতটুকু তাপ দিচ্ছে এদের অনুপাত এবং ভিতরে অভ্যন্তরীণ যে তাপমাত্রার অনুপাত, এদের তাপমাত্রা কি থাকে সমান থাকে। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় তুমি যতটুকু তাপ দিচ্ছ তাপের গ্রহণ এবং বর্জন এদের অনুপাত, এবং তাপ গ্রাহক এবং হচ্ছে তাপ উৎস এদের অনুপাতটাও কি সেম থাকে। তাহলে টি1টা কি উচ্চ তাপমাত্রা এবং টি2টা হচ্ছে নিম্ন তাপমাত্রা, ঠিক আছে।
এবার এই যে প্রত্যাবর্তী প্রক্রিয়াতে এন্ট্রপির মানটাও কি, এন্ট্রপিটাও কি থাকে, এন্ট্রপির পরিবর্তনটাও জিরো হয়, এটা আমরা পরবর্তী যাবো, ঠিক আছে। তো এখান থেকে দুইভাবে লেখা যায়, এই সূত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। Q1 Q2 ইকুয়াল কি বলতো, T1 T2। আমাদের ইটার মানটা দুইভাবে আমরা পাবো কর্মদক্ষতা, সেটা হচ্ছে 1 মাইনাস Q2/Q1 যদি আমাদের তাপ দেওয়া আছে, দেখো এটা যদি জুলে দেওয়া থাকে, ঠিক আছে, এটা কি জুলে দেওয়া থাকলে এই সূত্র, এবং টেম্পারেচারে ক্যালভিনে দেওয়া থাকলে আমরা কি করব, তাপমাত্রা সূত্র বের করবো, গুণন T2/T1। তো কর্মদক্ষতা আমরা পার্সেন্টেজ হিসাবে করি, তো তখন পার্সেন্টেজ বললে আমরা কি 100% গুণ করে দেবো। তো দুইটা সূত্র গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ধাপে যাই আমরা, দেখো একটি কর্ণ ইঞ্জিন 227 ডিগ্রি সেলসিয়াস ও 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করতেছে, তার মানে এটা সেলসিয়াস দেওয়া আছে, তাহলে এটা বলো তো T1 উচ্চ তাপমাত্রা, এটা কি নিম্ন তাপমাত্রা, অবশ্যই এগুলোকে ক্যালভিনে প্রকাশ করতে হবে। যদি ইঞ্জিন কর্তৃক কৃত কাজের পরিমাণ 500 জুল হয়, তবে তাপ গ্রাহকে প্রত্যাখ্যিত তাপের পরিমাণ কত। দেখো কৃত কাজের মান চাইছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো কৃত কাজের মান তোমাকে দেওয়া আছে, ডাব্লিউ এর মানটা দেওয়া আছে, তাহলে তা গ্রাহকের প্রত্যাখ্যাত মানে Q2 এর মানটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে, Q2 এর মানটা বের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে বের করব, তো আমাদের দেখো ডাব্লিউ সমান আমরা কি জানি, ডাব্লিউ সমান জানি হচ্ছে Q1 মাইনাস Q2। তোমাকে Q2 এর মান বের করতে বলছে, যেখানে Q1 মানও জানা নাই, Q1 এর মানও তোমার জানা নাই কিন্তু। যদি ইঞ্জিন গতি কৃত কাজের পরিমাণ 500 জুল হয়, তবে তাপ গ্রাহকের প্রত্যাখ্যাত। তাহলে আমরা এখান থেকে দেখো জানি কি T1/T2 এটা সমান কি লিখি, Q1/Q2। তাহলে T1 T2 অনুপাত করতে হবে আলটিমেটলি 270, এর সাথে 73 যোগ করলে কত হবে, 273 যোগ করলে তো দেখো কোনোভাবে আমাদের কাজের মানটা যদি এখানে আনতে চাই, দেখো এই সমীকরণে যদি কাজের মানটা আনতে চাই Q1 - Q2 করতে, তাহলে আমাদের কি করতে হবে, আমি যদি বিয়োজন করি, দেখো লব থেকে হর যদি বাদ দিই, তাহলে এখানে কাজের মানটা চলে আসবে না, তাহলে আমরা এই কাজটাই করবো, লব থেকে হর বাদ দিব, বিয়োজন করব, ঠিক আছে, কি করব, বিয়োজন করব Q1 - Q2, যেহেতু কাজের মান আমাদের দেওয়া আছে, তাহলে কাজের মানটা আনতে হবে। এখানে কাজের মান এটা কি, এটা কিন্তু আমাদের ডাব্লিউ নির্দেশ করে, তাহলে ডাব্লিউর মানটা বসাতে Q2 এর মান আমাদের বের করতে হবে। তো T1 এর মান আমরা এখান থেকে বসাই দিব টোটালি, তাহলে তোমার হচ্ছে পার্থক্য তো সেম হবে, ঠিক আছে, পার্থক্য বের করার জন্য আমরা সেম পাবো, 227 মাইনাস হচ্ছে 127, এবারে পার্থক্য সবসময় সেম হবে, ক্যালভিনে প্রকাশ করলে যাবে, তাই তাহলে এখানে আমরা বসাই দিব 127 যোগ 273। কাজের মান কত আছে, কাজের মান আছে তোমার 500 যোগ নিচে Q2, এই Q2 এর মানই বের করতে হবে। উপরে থাকলো 100, নিচে থাকলো কত বলতো 300, 400 থাকলো উপরে 400 বলো কত, তাহলে Q2 এটা কাটলে কত 4 থাকে, এটা 4 গুণ করে দাও, অতএব Q2 এর মানটা, দেখো Q2 এখানে চলে গেল, 4 এখানে চলে আসে, তার মানে Q2 এটা সমান আলটিমেটলি কি হচ্ছে 500 গুণন 4, তার মানে কত 2000 জুল হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মানগুলো আনতে হবে, যেহেতু আমাদের প্রথমে Q1/Q2 পাইছি, বাট আমাদের কাজের মানটা দেওয়া আছে, আর কাজ সমান কি Q1 - Q2, তাহলে Q1 - Q2 আনার জন্য কি করতে হবে, আমি বিয়োজন করব, উভয় পাশে বিয়োজন করব, লব থেকে হর বাদ দেব, তাহলে এখানে উপরে কাজের মানটা পেয়ে যাবো, আর আমার Q2 এর মান বের করতে হবে, তাহলে Q2 এর মান পেয়ে যাবো, এইভাবে করতে হবে, ঠিক আছে। আর দেখো একটি কর্ণ চক্রে সমতাপীয় ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংখ্যা যথাক্রমে কোনটা। তো এখানে আমাদের যে এই যে 1 নম্বর এবং যে 3 নম্বর, এটা হচ্ছে সমষ্ণ ও সমষ্ণ সংকোচন, এটা আর এটা, এটা হচ্ছে প্রসারণ হচ্ছে, দেখো পজিটিভ দিকে যাচ্ছে, এটা কি নেগেটিভ, নেগেটিভ হলে কি সংকোচন, আর নিচের দিকে গেলে কি প্রসারণ, রুদ্ধতাপে প্রসারণ, আর উপরে যাচ্ছে রুদ্ধতাপে সংকোচন। একটি কর্ণ ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 70%, কর্মদক্ষতা দেওয়া আছে এটার মান 70%, তাপ উৎসের তাপমাত্রা যদি 400 কেলভিন হয়, তাপ গ্রাহকের তাপমাত্রা কত, তাপ গ্রাহক মানে T2 এর মানটা তোমাকে বের করতে হবে, ইটার মান দেওয়া আছে, তাহলে এইটা ইকুয়াল কত লিখতে পারি আমরা 1 মাইনাস T2 ডিভাইড বাই T1, তাই না।
এটার মানে এখানে তোমার দেখা 70% নাকি 70/100 ইকুয়াল 1 - T2/T1। ঠিক আছে, তো আমাদের কি T2 এর মানটা বের করতে বলছে। তাহলে আমরা যদি এখান থেকে 70 মানে কি 0.7, তাহলে দেখো এখান থেকে T2/T1 এটা সমান দেখো 1 - 0.7। ঠিক আছে, তাই T2 এটা সমান কি আসছে 0.7 মানে কি 0.3, 0.3 গুণন হচ্ছে T1। তার ভ্যালুগুলো বের করো। T1 দেওয়া আছে কত 400 কেলভিন, তার মানে 0.3 কে লেখা যায় কত 3/10 গুণন 400। এটা কাটলে কত থাকে 40 থাকে, 3 4 কত 12, তার মানে 120 কেলভিন। 120 কেলভিন হচ্ছে আমাদের উত্তর। এভাবে T1 ও T2 বের করতে হবে। যদি তোমাকে বলতো, সাপোজ তোমাকে বলছে হচ্ছে T1 বের করো, তাহলে কি করতাম? সেম প্রসিডিউর তোমাকে T1 দা বের করে দিতে হবে। তাহলে তোমার হবে কি T2/T1 এটা সমান কি চলে আসছে 1 - এটা। অতএব দেখো T1 উপরে নেয়, তাহলে এটা 1 বাই হয়ে যাচ্ছে। তাহলে T1 এটা সমান কিন্তু T2/1 - এটা। ঠিক আছে, এবং T2 এটা সমান কিন্তু 1 - এটা ইন্টু T1। তো এই দুটা সূত্র কিন্তু আমাদের লাগবে, এই দুটা সূত্র অবশ্যই মুখস্থ রাখবে বা মনে রাখতে পারলে খুবই ইজি। ঠিক আছে, অনেক সময় T1 বের করে দিতে পারবে, আবার অনেক সময় T2 বের করতে পারবে। তো T1 বের করতে হলে T2/1 - এটা, এবং T2 বের করতে পারলে T1টা কি গুণ হবে। হ্যাঁ, তাহলে T2 বের করতে হলে 1 - এটা গুণ হবে, আর T1 বের করতে হলে 1 - এটা ভাগ হবে। অর্থাৎ একটি বিপরীতমুখী কর্ণ ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে 200 কেলভিন। উৎস থেকে তাপ গ্রহণ করে তাপ ছেড়ে দেয়, গ্রাহকের তাপমাত্রা কম হতে পারে। আচ্ছা, উৎস থেকে এত জুল তাপ গ্রহণ করে, গ্রাহক এত জুল বর্জন করে। তোমাকে এখন বের করতে হবে কি গ্রাহকের তাপমাত্রা কত হতে পারে, মানে গ্রাহকের তাপমাত্রা তোমাকে বের করতে বলছে। T2 = হোয়াট তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের Q1 Q2 দেওয়া আছে, তাহলে এদের অনুপাত থেকে আমরা জানি কি বলবো Q1/Q2 সমান কি T1/T2। তো এই সমীকরণ থেকে আসলে আলটিমেটলি মানগুলো বের করতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি T2/T1, T2/T1, T2 এটা সমান কি হবে Q2/Q1 ইন্টু T1। তো মানগুলো বসাই দাও, Q2 এর মান কত দেয়া আছে? এটা তোমার বিপরীত। ঠিক আছে, এটা কিন্তু বিপরীত মুখী কর, মানে কি কম থেকে বেশির দিকে যাচ্ছে, কম নিচ্ছে বেশি। তাহলে এটা তোমার হচ্ছে গ্রহণ যেটা করে এটা কিন্তু Q1, আর বর্জন যেটা করে সেটা কিন্তু Q2। Q2 এর মান কত দেয়া আছে 3700 ডিভাইড বাই, আর Q1 এর মান কত আছে 2520, T1 এর মান কত আছে 200। তাহলে দেখো এই 0 কাটা 2520 হবে আলটিমেটলি। তো এটা কাটাকাটি করলে তো এটা কাটলে 1.5 এর মতন আসে। ঠিক আছে, তো 1.5 ইন্টু 200 এটা কাটলে তোমার হচ্ছে কত 303 গুণ, মানে তোমার 300 হয়ে যাবে। ঠিক আছে, 300 কেলভিন। এটা কাটলে 1.5 আসে, দেড় আসে, আর দেড়ের সাথে 200 গুণ করলে 300 হয়। অর্থাৎ T2 এর মান কত? এটা কিন্তু বলে দিচ্ছে বিপরীতমুখী। বিপরীতমুখী মানে কি এখানে Q1 এর মানটা কম হবে, Q2 এর মানটা বেশি হবে, আবার T2 এর মানটা বেশি হবে, T1 এর মানটা কম হবে। তো এই জিনিসটা কিন্তু একটু বুঝে নিবা। ঠিক আছে, পরবর্তী 5 নম্বরটা দেখো, একটি কর্ণ ইঞ্জিনের তাপ উৎস তাপ গ্রাহকের তাপমাত্রা যথাক্রমে দেওয়া আছে। T1 T2 দেওয়া আছে। ইঞ্জিনের তাপ উৎস থেকে 4500 জুল তাপ গ্রহণ করে, কিছু তাপ কাজে রূপান্তর করে, এবং অবশিষ্ট তাপ গ্রাহকে বর্জন করে। তো বর্জিত তাপের পরিমাণ কত জুল? তো এটা আমাদের সেম প্রসেসটাই করতে হবে, জিএসটি 20 সেশনে আসছে। তো এটা কি Q2 এর মান বের করতে হবে। ঠিক আছে, কতটুকু বর্জিত করে। আমরা এটা Q2/Q1 এটা সমান কি লিখতে পারি T2/T1। ঠিক আছে, তাহলে ভ্যালুগুলো বের করো। তাহলে এখানে 27, এটা 127 যোগ করে দেখতে হবে। তাহলে এখানে 3 5 600 উপরে থাকবে, উপরে থাকবে 400, নিচে থাকবে কত 600। আর এখানে তোমার হচ্ছে Q2 এর মান বের করতে হবে। Q1 এর মান দেওয়া আছে কত 4500। 1/, কত হচ্ছে 1/2/3।
2/3 হচ্ছে 45, তাহলে 3 পূর্ণাঙ্গ 45, 15 দোকানে 30, মানে 3000 জুল। এটা হচ্ছে আনসার, এই নাম্বারটা রাইট আনসার। ঠিক আছে, তো এই সম্পর্ক থেকে অনেকগুলো প্রশ্ন তোমাকে দিতে পারে, একবার তোমার কিউ টু বের করে দিতে পারে, একবার টি টু বের করে দিতে পারে। তো এখান থেকে বুঝে নেবে। তো অবশ্যই টি যেটা আছে এটা কিন্তু ক্যালভিনে প্রকাশ করবে, টিটাকে অবশ্যই ক্যালভিনে প্রকাশ। পরবর্তী দেখো 6 নাম্বারটা তোমাকে বলছে 27 ডিগ্রি সেলসিয়াস ও 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কার্যরত একটি কর্ণ ইঞ্জিনের কর্মদক্ষতা কত, ইটা ইকুয়াল টু হোয়াট বের করতে বলছে। যেখানে আমরা T1টা বের করবো, দেখো এটা সমান কি 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 গুণন 100%, মানে 1 মাইনাস T2 কত 273 তাপমাত্রা দ্বয়ের মধ্যে সম্পর্ক। তার মানে T2 তো অবশ্যই ছোটটা, তাহলে 27 যোগ 273 ডিভাইড বাই 230, 273 যোগ 230, এর সাথে কি করতে হবে 100 গুণ। তাহলে এটা গুণ করে দাও, তাহলে উপরে দেখো কি থাকছে, উপরে থাকছে 30, 300। আচ্ছা 1 মাইনাস 300, আর এখানে তোমার 3 2 5, 633, সরি 503, 230, 2 2 4 আর 500, 503। তো 300, হ্যাঁ 500 মধ্যে কয়বার যায় বলো তো, 3 15 45, তার মানে 1.5 1.6 এর মতো আসবে। ঠিক আছে 1.6। তো এখান থেকে একটু হিসাব করতে হবে। দেখো এখানে আমরা 300 দিয়ে তো ভাগ করতে পারছি, তাহলে আমরা এখানে একটা শূন্য নিলাম, এখানে নিলাম শূন্য নিলাম, তাহলে এবার আমরা ভাগ করতে পারবো, নিচে কি নিলাম 10 নিলাম। তাহলে এটাকে কাটলে কত থাকে বলতো, 6 থাকে না, 6 এর কাছাকাছি একটা মান থাকে। 500 দিয়ে 3000 কাটলে 6 এর কাছাকাছি মান থাকে। ঠিক আছে, তাহলে 6/10 মানে কি 0.6, তার মানে 1 মাইনাস 0.6 গুণন 100%, 0.6 বিয়োগ করলে কত 40 থাকে, তাহলে এটা কি 40% এর কাছাকাছি একটা মান আসবে, 40% এর কাছাকাছি একটা মান আসবে, 40%। এটা হচ্ছে answer। ঠিক আছে, তো উপরে আমাদের 3000 ছিল আর নিচে ছিল তোমার, উপরে ছিল 300, নিচে ছিল কত 500। কাটতে পারতেছি না, বাট এখানে যদি 3000 নেই তাহলে এটা দিয়ে কাটলে আমি 6 পাবো। একটা শূন্য নিচ্ছি, তাহলে নিচে গুণ 10 করে দিব, দেখো 6/10 ইকুয়াল কত 0.6, ইজিলি করা যাবে। পরবর্তী দেখো একটি কর্ণ ইঞ্জিন 500 কেলভিন ও 250 কেলভিন তাপমাত্রায় দুইটি আধারের মধ্যে পরিচালিত হয়। তো প্রত্যেক চক্রে ইঞ্জিন যদি উৎস থেকে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে প্রত্যেক চক্রে তাপ গ্রাহকে তাপ বর্জন করে কত পরিমাণ, মানে কিউ2 এর মানটা বের করতে হবে। তাপ গ্রাহকে বলছে না, তাপ গ্রাহক, কিউ2 এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের ওই যে অনুপাতটা বের করতে হবে। কিউ2 ইকুয়াল কি ছিল বলতো, T2 ডিভাইড বাই T1, T1 না, T2 এর মানটা কত 250 ডিভাইড বাই হচ্ছে 1 কিলো ক্যালোরি, মানে কত কত হাফ, এটা দিয়ে এটা কাটলে কত হবে 500 ক্যালোরি। তোমার অ্যান্সার কত হবে 500 ক্যালোরি। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। এইভাবে কিন্তু প্রশ্ন আসছে অনেকগুলোই। তো গৃহীত তাপ ও বর্জিত তাপ যথাক্রমে H1 ও H2 হলে তাপীয় ইঞ্জিন, গৃহীত তাপ বর্জিত তাপ, তার মানে এটা সমান কি বলতো 1 মাইনাস H2 ডিভাইড বাই H1। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বর্জিত না হয় তাহলে ইঞ্জিনের ক্ষমতা কত, তাপ বর্জিত হইলেও না, তাহলে বর্জিত যদি না হয় তাহলে ইঞ্জিনের ক্ষমতা একদম 100%। ঠিক আছে, বর্জিত না হলে তাপ একদম 100%, যেটা আসলে সম্ভব। একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 600 কেলভিন ও তাপমাত্রা উৎসতে 1200 জুল তাপ গ্রহণ করে শীতল আধারে 300 জুল তাপ বর্জন করে, তাপটির দক্ষতা কত। তাহলে আমাদের Q1 আর Q2 দুইটাই দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা বের করবো। তাহলে 1 মাইনাস কি বলতো, 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1, ইজিলি করা যাবে তাই না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। একটি কর্ণ ইঞ্জিন 700 কেলভিন তাপমাত্রায় তাপ গ্রহণ করে, তাপ কি করে গ্রহণ করছে, তার মানে এটা T1। 350 কেলভিন তাপমাত্রায় তাপ বর্জন করছে, তার মানে এটা কি T2। ইঞ্জিন প্রতি চক্রে 1 ক্যালকুলেট তাপ গ্রহণ করলে প্রতি চক্রে, এটা আমরা কিছুক্ষণ আগে করলাম, এটা আমরা কিছুক্ষণ আগে, সরি এটা তোমার কাজের পরিমাণ বের করতে হচ্ছে। ঠিক আছে, এটা সমস্যা নাই, কাজের পরিমাণ আমরা বের করতে হবে। কাজের পরিমাণটা কত, তো আমরা এটা কিন্তু একটা সূত্র দেখছিলাম, সেটা কিভাবে বলতো, এই যে T1 বাই T2 ইকুয়াল কি ছিল Q1 বাই Q2। তো যদি বিয়োজন করি তাহলে কি হচ্ছে T1 মাইনাস T2 ডিভাইড বাই T2 ইকুয়াল কত আসছে বলতো Q1 মাইনাস Q2 ডিভাইড বাই
Q2, এটা কিন্তু আমাদের W, ঠিক আছে, এটা কিন্তু আমাদের W। তো আমাদের এখানে যে বিষয়টা ঝামেলা যেটা হচ্ছে সেটা হচ্ছে Q2 এর মান জানা নাই, ঠিক আছে। তো আমাদের Q2 এর মান জানা নাই, যদি Q2 জানা থাকতো আমরা এই সূত্র অ্যাপ্লাই করতাম, তো এই সূত্র অ্যাপ্লাই করবো না, না করে কি Q2 এর মানটা বের করতে হবে, Q2 এর মানটা বের করতে হবে। আমরা Q2 এর মানটা বের করি, Q2 সমান কি লেখা যায়, T2 ডিভাইড বাই T1 গুণন হচ্ছে Q1, তো ভ্যালুগুলো বসাও। T2 এর মান কত, 350, তো হাফ, এটা দিয়ে কাটলে কত, 500। তুমি Q2 এর মান কত পাইলা, 500 জুল। অতএব W সমান কি হবে, Q1 মাইনাস Q2। সেখানে ক্যালোরি, এটা ক্যালোরি আসে, আমরা ক্যালোরিতে প্রকাশ করে দেন জুলে কনভার্ট করবো, সমস্যা। তাহলে তোমার 1000 থেকে 500 বাদ দিলে কত থাকে, আলটিমেটলি 500 ক্যালোরি পেলাম, কি পেলাম, 500 ক্যালোরি। তো এই ক্যালোরি থেকে জুলে প্রকাশ করতে হবে, কি কত, ক্যালোরি থেকে জুলে প্রকাশ করতে, তার মানে 4.2 দিয়ে গুণ। তাই ডাব্লিউ সমান কি হবে বলতো, 500 ক্যালোরি, 1 ক্যালোরি সমান 4.2 জুল, তার মানে 4.2, 4 5 কত, 20 হয়, আর 5 দোকানে 10, তার মানে 2.1 কিলো ক্যালোরি। 20,000 2000 হচ্ছে না, তাহলে 2000 কি 2 কে আমরা লিখতে পারি 2.1 ক্যালোরি, কিলো জুল। এভাবে এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে। তো দেখো পণ্য ইঞ্জিনের দক্ষতার সূত্র কি, তো সূত্র তো আমরা জানি, এটাই করলে কত, 1 মাইনাস T2 বাই T1, ডি নাম্বারটা। একটি পণ্য ইঞ্জিনের 800 ক্যালোরি, 800 ক্যালভিন ও 400 ক্যালভিন তাপমাত্রার মধ্যে যে দক্ষতা কাজ করে, ঠিক সমদক্ষতায় কাজ করে টি ক্যালভিন এবং 900 এত 900 কি 900 ক্যালভিন, তো তাপমাত্রা টি কত, মানে T1 কাজ করে T1 এবং এত তাপমাত্রা, তাহলে এদের T1 এর মান কত, সমস্যা নাই, বের করি। সমদক্ষতা মানে এটার দক্ষতাকে বের করতে হবে, এটা সমান কি বলতো, 1 মাইনাস T2, 400 ডিভাইড বাই হচ্ছে মানে কত, 2, 0.5, তার মানে এটা 50%। এটা একটু ক্লিয়ার করে দিই তোমাদের, তাহলে কি হচ্ছে 1 মাইনাস 0.5 গুণন 100, এটা কি হচ্ছে তোমার 0.5 গুণন 50%, ঠিক আছে, 50% কাজ সে করে এইটা। তাহলে সেম কর্মদক্ষতা সম্পন্ন আরেকটা ইঞ্জিন যেটা টি তাপমাত্রা এবং 900 ক্যালভিন তাপমাত্রা, এটা টি এর মান তোমাকে বের করতে, তার মানে এখানে তোমার 50% দেওয়া আছে, 1 মাইনাস টি ডিভাইড বাই, এখন বিষয় হচ্ছে টিটা যেহেতু অনুপাত করে, তার মানে এটা অবশ্যই বড়, তাহলে এই টিটা নিচে বসবে, তাহলে উপরে বসবে 900। এটা সূত্র আমরা কি দেখছিলাম, যে টি সমান কত হয়, টি সমান হবে তোমার হচ্ছে 900 ডিভাইড বাই 1 মাইনাস 0.5, 50% মানে 0.5, তার মানে তোমার 900 ডিভাইড বাই 0.5, এটা ডবল হয়ে যাবে আলটিমেটলি 1800, 1800। আমরা সূত্র শর্টকাট শিখেছিলাম তোমাদের যে T2 এটা সমান কি হবে, T1 ডিভাইড বাই 1 মাইনাস এটা, এটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এখান থেকে আমরা ইটার মানটা বের করবো, আর এইটাটাই এখানে অ্যাপ্লাই, সম দক্ষতা, তার মানে এখানেও ইটার মানটা সেম। পরবর্তী দেখো, কর্ণ ইঞ্জিনের দক্ষতা শতভাগ পেতে হলে গ্রাহকের উষ্ণতা কত হইতে হবে, শতভাগ পেতে হলে গ্রাহকের উষ্ণতা কত, আমরা যে মানে আমরা দেখছিলাম যে Q2 এর মানটা 0 হইতে হবে, বা গ্রাহক যে তাপমাত্রা সেটা সবসময় কি 0 থাকতে হবে, তাহলে T2 এর মানটা দেখো, T2 এর মানটা যদি 0 হয় তখনই শুধুমাত্র এটার মানটা 100% হবে, তাই না। তো T2 এর মানটা কি হবে, 100 হইতে হবে, গ্রাহকের তাপমাত্রা 0 হইতে হবে। একটি কর্ণ ইঞ্জিনের জন্য তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হলো, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমন ভাবে পরিবর্তন হবে, দেখো T2 এর মানটা কম আছে, T2 এর মান আমি যত কমাবো আমার ইটার মানটা তত বৃদ্ধি পাবে, ঠিক আছে। T2 এর মান যত কমাবো, মানে বর্জন যা বা অপচয়ের মানটা যত কমবে, তাহলে T2 এর মানটা ইটার মানটা তত বৃদ্ধি পাবে, তাহলে গ্রাহকের তাপমাত্রা বাড়লে কমানো হলে ইটার মানটা বৃদ্ধি পাবে। গৃহীত তাপ Q1 এবং বর্জিত তাপ যদি Q2 হয়, তাহলে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত, 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। দেখো 33% ক্ষমতা কর্মদক্ষতা সম্পন্ন একটি তাপ ইঞ্জিন 9.0 ইন্টু 10⁴ জুল তাপ শক্তি সরবরাহ করে, তাপ শক্তি সরবরাহ করে, মানে কিউ এর মান দেওয়া আছে। ইঞ্জিনটি কতটুকু তাপ শক্তিকে কাজে রূপান্তর করতে পারে, কাজে রূপান্তর করতে পারে, ঠিক আছে। তো কাজে রূপান্তরকৃত মানটা আমাদের লাগবে।
তাহলে এখানে যে বিষয়টা দেখো, ইটা সমান আমরা কি জানি, ওয়ার্ক ডিভাইড বাই আমি যতটুকু ইনপুট তাপ দিলাম, তাই না, গুণন 100%। তো দেখো তাপ প্রতি সরবরাহ করা Q1 এর মান জানা আছে, তাহলে ডাব্লিউ এর মানটা আমরা খুব ইজিলি পাবো। তো 100 দিয়ে ভাগ করে দেবো 33% কে, তাহলে আলটিমেটলি আমরা ডাব্লিউ ইকুয়াল 100, তার মানে দুইটা পাওয়ার কমে যাবে এখানে, তাহলে তোমার 33 গুণন 9 গুণন 10⁻²। এখানে দেখো 3 নং 27, তাহলে এখানে 3.3 দেবো, তাহলে এখানে একটা বার কমে যাবে, বাড়ে গেল, ঠিক আছে। এবার আমরা গুণ করা 3 নং 27 মানে কি 27, 27 3 নং 27, তাহলে এখানে তোমার 300 কাছাকাছি একটা মান আসবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো 3 নং 27 30 ধরলাম, 30 গুণন 10⁻³, তার মানে কত হচ্ছে, এই যে 30,000 সামথিং, এটা হচ্ছে সি নাম্বারটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, অ্যান্সারটা সি নাম্বারই হবে, ঠিক আছে। যেটা কি হবে, সি নাম্বারটা অ্যান্সার। তাহলে এর সাথে এটা গুণ করো, দেখবে যে 30 এর কাছাকাছি মানটা চলে আসছে। এটা আলটিমেটলি পুরোপুরি 30 না, কিন্তু 30 এর কাছাকাছি মান, ঠিক আছে, 30 এর কাছাকাছি মান 29 দশমিক সামথিং হবে, তো এখানে 30 দশমিক